আয়ান, এই ক্রেডিট কার্ডে যত টাকা আছে তুমি সব নিয়ে নাও। আজকে আমাকে একটু জড়িয়ে ধরতে দিবে? আমার না তোমাকে জড়িয়ে ধরে কান্না করতে খুব ইচ্ছে করছে। একটু জড়িয়ে ধরতে দাও না আয়ান। কি ন্যাকামি শুরু করছেন? আমার এখন টাকার দরকার নেই। আমার কাছে টাকা আছে। সরেন, ঘুমাবো। প্লিজ আয়ান, একটু জড়িয়ে ধরতে দাও না, আমার অনেক ইচ্ছে করছে। ধ্যাত, ঘ্যান ঘ্যান করেন না তো। আয়ন বিরক্ত হয়ে ঘড়ি শুয়ে পড়ল। নদী আয়নের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো। এক পর্যন্ত নদী জোর করে আয়নের বুকে মাথা দিতে যাবে। আয়ন রাগে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলল, বলছি না ঘুমাবো, কানে যায় না কথা। জোর করার সাহস কোথা থেকে পান আপনি? আয়ান, আমি তোমার স্ত্রী। এইটা কেমন নিয়ম? স্বামীকে স্পর্শ করতে টাকা দেওয়া লাগে? এটা কেমন নিয়মের মধ্যে পড়ে? নিজের স্বামীকে স্পর্শ করতেও ভেবে চিন্তে করা লাগে। পরিস্থিতি এমন করে ফেলেছো, মনে হয় পতিতালয়ে এসেছি। নিজের শখ আহ্লাদ বলে কি কিছু নেই? হ্যাঁ, পতিতালয় ভেবে নেন। আপনার তো কোটি কোটি টাকা। আমাকে বিয়ে করেছেন মোটা অঙ্কের টাকা দিয়ে, আর আমি এখানে শরীর বিক্রি করতে এসেছি। তাই আমার যখন ইচ্ছে হবে আমি আমার শরীর বিক্রি করব, আর যখন ইচ্ছে হবে না, করব না। আয়নের কথা শুনে নদীর আগে সামনে থাকা গ্লাস সজোরে ঢিল দিল। নদী রুমে সব কিছু ভেঙে ফেলতে লাগলো। আয়ন ওইদিকে খেয়াল না করে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। ভাঙচুরের শব্দে নিচ থেকে সবাই দৌড়ে রুমে দরজার সামনে এসে নক করতে লাগলো। আয়ন বিরক্ত হয়ে দরজা খুলে দিলে আয়নের আব্বু, আম্মু, বোন, ভাই, ভাবি সবাই ভিতরে প্রবেশ করলো। আয়নের আম্মু, বোন, ভাবি নদীকে থামানোর চেষ্টা করতে লাগলো আর বলতে লাগলো, নদী, কি হয়েছে নদী? এমন কেন করছো? নদী, শান্ত হও, কি করছো? আমাকে ছেড়ে দেন। আমি সব কিছু ভেঙে ফেলবো আর নিজেও শেষ করে ফেলবো। ড্যাড আমার লাইফটা হেল করে দিয়েছে। আমার এই জীবন রাখার কোনো ইচ্ছে নেই। আয়ান, কি করছো বৌমার সাথে? আমি আবার কি করব? যাই হোক, আমার অনেক ঘুম পাচ্ছে। কলেজে যেতে হবে সকালে। গুড নাইট। আয়ান কথাগুলো বলে পাশের রুমে গিয়ে কানে তুলো দিয়ে ঘুমিয়ে গেল। আয়নের ফ্যামিলি নদীকে শক্ত করে ধরে খাটে বসিয়ে শান্ত করতে লাগলো। নদী কান্না করতে করতে বলল, আমার জীবনটা নরক কেন বানিয়ে দিল ড্যাড? আমি কতবার বলেছি আমি বিয়ে করব না, আমাকে ছোট মানুষের সাথে বিয়ে দিও না। কেউ আমার কথা শোনে নাই, আমাকে জোর করে বিয়ে দিল। আমাকে এত কিছু কেন সহ্য করতে হবে? আয়ান কি বলছে তোমাকে বলো, আমি ওকে বকা দিয়ে দিব। মা শান্ত হও, কি হয়েছে আমাকে বলো। এই আয়ান, কিরে কই গেলি? আয়ান, এখনই আমার সামনে আয়। চলে যান আপনারা, আপনাদের কি বলবো? আমার কাউকে কিছু বলার নেই। আপনারা আমাকে একা থাকতে দিন। নদী কথাগুলো বলে কান্না করতে লাগলো। আয়নের আব্বু রেখে পাশের রুমে গিয়ে দরজা নক করতে লাগলো। আয়ন কোনো শব্দ ছাড়াই ঘুমিয়ে গেল। সকালে আয়ন ঘুম থেকে উঠে হাত তুলতে তুলতে ওর রুমে গেল। আয়ন রুমে গেলে দেখে নদী শুয়ে আছে এলোমেলো হয়ে। আয়ন কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। গোসল করে রেডি হয়ে নিল। নদী উঠে আয়নকে বলল, আমি বাসায় চলে যাব। যান। আমি সারা জীবনের মতো চলে যাব, আর কখনোই দেখা হবে না। ওকে। আয়ন কথাগুলো বলে চলে যেতে নিলে নদী আয়নের কলার ধরে রাগে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, আমি কোথাও যাব না, আমি এখানে থাকবো। তোকে আমি সুখে থাকতে দিব না। আমি জ্বলে পুড়ে মরবো, তোকেও মারবো। আমি এমনিতে পুড়ে কয়লা হয়ে আছি। আমাকে আর কি পোড়াবেন আপনি? কয়লা হয়ে আছিস মানে? সরেন, কলেজে যাব। আয়ন নদীকে সরিয়ে দিল। নদী আয়নকে ধরতে যাবে, সাথে সাথে নদী পড়ে গেল। আয়ন শব্দ পেয়ে পিছনে তাকাতে দেখে নদী পড়ে গেছে। আয়ন ভুল কুচকে তাকিয়ে বলল, বাহ, এই নাটক আবার কার থেকে শিখলেন? অজ্ঞান হওয়ার নাটক কে শেখালো? আয়ন কথাগুলো বলে চলে যেতে নিল। সিঁড়ির কাছে গেল। হঠাৎ আয়ন ভাবতে লাগলো, ওয়েট, আর যাই হোক, ওই তো নাটক করতে পারে না। আর আমি যা বললাম, এতক্ষণে রেগে আমাকে মারতে আসতো। আয়ন কথাগুলো ভেবে পিছনে তাকাতে দেখে এখনো পড়ে আছে। আয়ন দৌড়ে গিয়ে নদীকে ধরে ডাকতে লাগলো, এই শুনছেন? এই চোখ খুলেন। কি হইল আবার আপনার? এই ওঠেন, চোখ খুলেন। আয়ন কোলে তুলে নিয়ে রুমে নিয়ে গিয়ে চোখে পানি দিতে লাগলো। আয়ন ওর আম্মুকে ডাক দিতে লাগলো। আয়নের আম্মু দৌড়ে এসে নদীর পাশে বসে হাত চেক করতে লাগলো। আয়নের আম্মুর মুখে হাসি ফুটে উঠল। নদী মুখে পানি দিয়ে বলল, নদী, নদীর সাথে সাথে চোখ খুলো। নদীর মাথায় হাত বুলাতে লাগলো। আয়নের আম্মু বলল, নদী, ঠিক আছো তুমি? বমি পাচ্ছে আম্মু।
মাথাটা ব্যথা করছে। যেভাবে পড়ছে মাথায় ব্যথা পাবেন না তো কি করবেন? ধুর মিয়া, ভয় পেয়ে গেছিলাম কিছু হইলে আমি মামলা খাইতাম। আম্মু, আমি আসছি। আয়ান চলে গেল। আয়নের আম্মু হেসে বলল, নদী রেডি হও না তো, আমার সাথে একটু হসপিটালে যাবে। না আম্মু, আমি ঠিক আছি। 15 দিন ধরে এমন হচ্ছে, ঠিক হয়ে যাবে। তোমাকে যা বললাম তাই করো। রেডি হও না, আমি যাচ্ছি রেডি হতে। আম্মু ভালো লাগছে না, প্লিজ। যা বলছি তাই করো। আয়নের আম্মুর কথা শুনে নদী আর কিছু বলতে পারল না। আয়নের আম্মু চলে গেল। নদী বাধ্য হয়ে রেডি হয়ে আয়নের আম্মুর সাথে বের হয়ে গেল। দুপুরে আয়ন বাসে আসলো। বাসার ভিতরে ঢুকতেই দেখে সবাই নদীকে নিয়ে হাসাহাসি করছে। নদীর মুখে লজ্জামাখা চেহারা দেখে আয়ন বিরক্ত হয়ে ভাবল। একটা মেয়ে কত ঢং করতে পারে আল্লাহ জানে, যত সব। আয়নকে দেখে আতিয়া বলে ওঠে, ভাই মিষ্টি কিনে নিয়ে আয়। মিষ্টি ফ্রিজে আছে, খেয়ে নে। আমার টাকা নষ্ট করে মিষ্টি কিনে খাওয়ানোর মতো মহান আমি না। কিপটামি রাখ, কেন মিষ্টির কথা বলছি আগে শুনুক। শোনার সময় নাই, গরমে অসহ্য লাগছে। ও আমার শ্বশুর তো এসি দিয়েছে, যাই এসির নিচে গিয়ে বসি। আয়ন কারো কথা না শুনে রুমে চলে গেল। রুমে গিয়ে দরজা চাপা দিয়ে জানালা বন্ধ করে দিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে এসি চালু করে দিল। সোফায় বসে টি টেবিলের উপর পা তুলে টিভি চালু করে দিল। কিছুক্ষণ পর নদী রুমে আসলো। নদীর মুখে হাসি দেখতে পেল। আয়ন নদীর দিক থেকে চোখ সরিয়ে টিভি দেখতে লাগলো। নদী আলমারি থেকে কিছু নিয়ে সোজা এসে আয়নের কোলে এসে বসলো। আয়নটাকে ধাক্কা মারতে যাবে, সাথে সাথে নদী শক্ত করে গলা জড়িয়ে ধরে ডান হাত থেকে একটা কিট বের করলো। আয়ন বলল, কুল, এইটা দেখো। আয়ন কিটের দিকে তাকিয়ে ভুরু কুচকে তাকালো। নদী হাসি মুখে বলল, আমরা বাবা মা হতে যাচ্ছি। নদীর কথা শুনে আয়ন যেন থমকে গেল। আয়ন কিট হাতে নিল। আয়নের হাত কাঁপতে লাগলো। আয়নের চোখে পানি জমাট বাঁধতে লাগলো। আয়ন নদীর দিকে তাকালো। নদী আয়নের গালে চুমু দিয়ে বলল। থ্যাংক ইউ সো মাচ। আয়ন নদীকে সরিয়ে দিয়ে বলল, আমার বাচ্চার দরকার নাই। আপনি বাচ্চা কেন নিয়েছেন? এইটা তো কথা ছিল না। আমি তো জানি আপনি ব্যবস্থা নিয়েছেন। আমার সাথে এক প্রকার প্রতারণা করলেন। নদী আয়নের কথা শুনে যেন হতভম্ব হয়ে গেল। নদী আয়নের দিকে তাকিয়ে বলল, আয়ান, তুমি সব কি বলছো? তুমি বাবা হতে যাচ্ছে, এতে তুমি খুশি না? আয়ান, তুমি কি আদৌ মানুষ? আমার ওপরে, তোমার ফ্যামিলির ওপরে তোমার রাগ আমি সব মেনে নিয়েছি। তোমার ফ্যামিলি আমাকে বিয়ে করতে বাধ্য করেছিল, আমাকেও তোমার সহ্য হয় না, কিন্তু নিজের সন্তান হওয়ার কথা শুনে তুমি খুশি না? হ্যাঁ, আমি মানুষ না, আর আমি কোনো বাচ্চা কাচ্চা চাই না। আয়নের কথা শুনে নদী নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সজোরে থাপ্পড় মেরে দিয়ে বলল, তোর বাচ্চা কাচ্চার দরকার নেই, আমার দরকার আছে। তোকে আমার সন্তানের ভরণ পোষণ দিতে হবে না। আর আমার সন্তান হইলে আমি আমার সন্তানকে নিয়ে চলে যাব। তুই দয়া করে আমার মেজাজ খারাপ করিস না। ভেবেছিলাম তোর সাথে আর খারাপ ব্যবহার করব না, রাগ দেখাবো না, কিন্তু তুই আসলে ভালো ব্যবহার পাওয়ার যোগ্যতা রাখিস না। নদী কথাগুলো বলে রেগে খাটে গিয়ে বসে বলতে লাগলো, আল্লাহ আমার আর কত পরীক্ষা নেবেন আমি জানি না। এই ছেলের সাথে আমার থাকা কখনোই সম্ভব না। এমন মানুষ হয়, সন্তানকে পেয়ে মানুষ খুশি হয়, আর ওই বলে ও সন্তান দরকার নাই। আয়ন কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। আয়ন ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে আয়নাতে নিজেকে দেখতে লাগলো। আয়নের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ন গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। আয়ন পোশাক চেঞ্জ করে বাইক নিয়ে সোজা চলে গেল হসপিটালে। আয়ন 106 নম্বর কেবিনের ভিতর প্রবেশ করলো। আয়ন টুলের ওপর বসে বলল, আমি বাবা হতে যাচ্ছি। আজ আমার সব থেকে খুশির দিন, কিন্তু আমি হতে পারছি না। আমার শত্রুর পেটে আমার সন্তান বড় হবে ভাবতে রাগ হচ্ছে আমার। আয়নের কথা শুনে সামনে থাকা রোগীর চোখের কোণায় পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ন চোখের পানি মুছে দিতে দিতে বলল, তোমার চোখের পানি আমার বুকের ভিতরে তীরের মতো লাগে। আয়নের কথা শুনে রোগী আয়নের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আয়ন রোগীর হাত দুইটা ধরে বলতে লাগলো, আমি ওকে সুখে থাকতে দিব না। যে আমার সুখ কেড়ে নিয়েছে তাকে আমি সুখে থাকতে দিব, এটা কখনো হতে পারে না। শোনো না, তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও। আমার কাছে অনেক টাকা হয়ে গেছে। তুমি সুস্থ হইলে আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে গেলে কেউ আমাদের ধরতে পারবে না। আয়ন হাতে চুমু দিয়ে হাতের উপরে মাথা দিয়ে চোখের পানি ফেলতে লাগলো।
সাথে রুগীর চোখেও পানি পড়তে লাগলো। আয়ন মুখ তুলে বলল, জান, তুমি কবে সুস্থ হবে? আমার তোমাকে এভাবে শুয়ে থাকতে দেখতে ভালো লাগে না। আমার পুরনো দিনের মতো তোমাকে নিয়ে হাঁটতে ইচ্ছে করে। তোমার হাতে খাবার খেতে মন চায়। কবে থেকে তোমার হাতে রান্না খাই না। জান, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। শোনো, সুস্থ হইলে প্রথমে আমরা বিয়ে করব। তারপর কিন্তু আমার সকল আবদার পূর্ণ করতে হবে কিন্তু। আয়ন কথাগুলো বলে কান্না করতে লাগলো। রোগীর চোখে শুধু পানি গড়িয়ে পড়তে লাগলো। ডাক্তার আসলে আয়নকে বলল, স্যার কি করছেন? কতবার বলেছি রোগীকে প্রেশার দিলে ওনাকে বাঁচানো কঠিন হয়ে যাবে। সরি ডাক্তার। আয়ন রোগীর পাশ থেকে অন্য সব কথা বলতে লাগলো। আয়ন মজার মজার কথা বলতে লাগলো, নিজে নিজে হাসতে লাগলো। বিকালের দিকে আয়ন বাসায় চলে গেল। আয়ন বাসার ভিতর প্রবেশ করতে আয়নের আম্মু সজোরে থাপ্পড় মেরে দিয়ে বলল, তুই এত নিচে নেমে গেছস? কি করলাম আমি? থাপ্পড় কেন মারলে? তুই বাচ্চা কাচ্চা চাস না? তুই কি আসলে মানুষ? প্রতিটাই ছেলে বাবা হওয়াতে কত খুশি থাকে, আর তুই কি না? তোকে মনে হচ্ছে থাপ্পড়াইয়া গাল ফাটাইয়া দেই। কান খুলে শুনে রাখ, নদীকে কষ্ট দেওয়ার যদি চেষ্টা করস তাহলে তোর কপালে দুঃখ আছে। আজ থেকে নদী যা বলবে তা শুনতে তুই বাধ্য। আমি কারো কথা শুনতে বাধ্য না। আয়ান, আয়ন ওর আব্বুর দিকে তাকিয়ে কিছু না বলে সোজা উপরে চলে গেল। আয়ন রুমে গিয়ে খাটে শুয়ে পড়ল। নদী বারান্দা থেকে এসে আয়নের পাশে শুয়ে পড়ল। নদী অনেকক্ষণ ঘুমানোর চেষ্টা করতে লাগলো। হঠাৎ করে আয়ন নদীর চোখের সামনে হাত দিয়ে নাড়তে লাগলো। চেক করতে লাগলো। নদী ইচ্ছে করে কোনো নড়াচড়া করলো না, সোজা হয়ে শুয়ে থাকলো। আয়ন ভাবতে লাগলো। ঘুমাইছে মনে হয়। আয়ন আস্তে আস্তে নদীর পেটের কাছে যেতে লাগলো। আয়ন আস্তে আস্তে নদীর 3 পিসের পেটের উপর থেকে সরিয়ে ফেলতে লাগলো। নদী কেঁপে উঠল। আয়ন নদীর দিকে তাকালে দেখে ঘুমিয়ে আছে। আয়ন আস্তে আস্তে পেটের উপর ঠোঁটে স্পর্শ দিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, বাবু, তুমি কি আমার উপরে রাগ করছো? আমি তোমার আসার কথাতে আমি অনেক খুশি। আমার তোমার আম্মুর উপরে রাগ, তোমার উপরে না। তুমি তো আমার সন্তান। আমি কি আর তোমার উপরে রাগ করতে পারি বলো? তুমি একবার দুনিয়াতে আসো, আমি তোমাকে নিয়ে অনেক দূরে যাব। তোমার আম্মু একটা খুনি, ওর সাথে তোমাকে থাকতে দিব না আমি। আমি তোমাকে নিয়ে চলে যাব একবার, শুধু দুনিয়াতে আসো। আয়ন কথাগুলো বলে চুমু দিতে লাগলো। নদীর চোখের কোণায় পানি গড়িয়ে পড়তে লাগলো। নদী ভাবতে লাগলো, আমি খুনি, এসব ওই কি বলবে? আমি কখনো কারোর ক্ষতি করেছি? আমার তো মনে পড়ে না ওই কি বললো এইগুলো। আমি কাকে খুন করলাম? আর আমাকে বা কেন ওই অপছন্দ করে? আমার তো মনে পড়ে না আমি কার ক্ষতি করলাম। আর আইনকে তো আমি বিয়ের দিনে দেখেছি, ওকে তো আমি চিনতামও না আগে। আমি কি ওকে জিজ্ঞেস করব? না থাক, ওই যে বলবে না, কথা এড়িয়ে যাবে। নদী কথাগুলো ভাবতে লাগলো। আয়ন পেটে নাক দিয়ে স্পর্শ করতে লাগলো। নদীর সরাসরি কেঁপে উঠল। আয়ন নদীর দিকে তাকাতে যাবে, সাথে সাথে নদীর চোখ মুছে ঘুমানোর ভান করলো। আয়ন বলে উঠল, থাকো, ঘুমাই। তোমার আম্মু উঠে পড়লে বকবক করা শুরু করবে। আয়ন ওর জায়গায় গিয়ে শুয়ে পড়ল। সন্ধ্যার দিকে আয়ন ঘুম থেকে উঠে পড়ল। আয়ন উঠে ওয়াশরুমে চলে গেল। আয়ন ফ্রেশ হয়ে পড়তে বসলো। নদী কফি নিয়ে এসে বলল, আয়ান, তোমার কফি। আয়ন কফি নিয়ে খেতে লাগলো আর পড়তে লাগলো। নদী খাটে বসে থেকে কফি খেতে লাগলো আর আয়নের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আয়ন পড়া শেষ করে পিছনে তাকাতেই নদী বলল, আয়ান, হাঁটতে যাব, চলো ছাদে যাই। সময় নাই, বাহিরে যাব। ছাদে ঠান্ডা বাতাস, ভালো লাগবে, চলো। কথা কানে যায় না, বললাম বাহিরে যাব। আয়ন বাইকে চাবি নিয়ে বের হয়ে গেল। আয়ন সোজা হসপিটালে গিয়ে রোগীর পাশে বসে কপালে হাত রেখে বলল, জান, তুমি কি ঠিক হয়ে গেছো? তুমি কাইত হয়ে কিভাবে শুয়ে আছো? আয়ন কথাটা বলে যে রোগীর শরীরে স্পর্শ করতেই রোগী জোরে চিৎকার দিয়ে উঠল। আয়ন লাফ দিয়ে টুল থেকে পড়ে গেল। আয়ন তোতলাতে তোতলাতে বলল, এই কে আপনি? রোগীর চিৎকারে রোগীর স্বামী এসে আয়নকে ধরে মারতে লাগলো আর বলতে লাগলো, হসপিটালও নোংরামি করতে এসেছিস? তোর এত বড় সাহস আমার বইয়ের গায়ে হাত দিস? লোকটা আয়নকে কথা বলে সুযোগ না দিয়ে মারতে লাগলো। ডাক্তার নার্স দৌড়ে এসে লোকটাকে ধরে ফেলল। নার্স বলে উঠল, দুঃখিত, ওনার প্রিয়জন ওই বেডে ছিল, উনি না বুঝে এমন করেছে। আপনি আমার সাথে আসেন। সরি ভাই,
আমি বুঝতে পারি নাই ওইটা আপনার স্ত্রী। আমি ভেবেছিলাম আমার প্রিয় মানুষ। আয়নের কথা শুনে লোকটা শান্ত হলো আর নার্সের সাথে গেল। আয়ন নার্সকে বলল। নোভা কোথায়? আয়নের হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে বলল। আপনি কিছু বলতে পারবেন না। যাওয়ার সময় এই চিরকুট দিয়ে গেছে। চিরকুট দিয়ে গেছে মানে? ওকে কে নিয়ে গেছে? ওর গার্জিয়ান তো আমি ছিলাম। আপনারা আমার অনুমতি ছাড়া কিভাবে তাকে রিলিজ করে দিলেন? নার্স বলে উঠল। স্যার, আমাদের উপর চিল্লাবেন না। রোগী নিজে চলে গেছে। উনি কোমা থেকে বের হয়েছে, ওনার বাবা মা ওনাকে নিয়ে চলে গেছে। আয়ন থমকে গেল। আয়ন কাঁপা কাঁপা কণ্ঠে বলল। বাবা মা নিয়ে গেছে? আয়নের কথা শুনে নার্স হ্যাঁ বলে দিল। আয়ন চিরকুট নিয়ে বাহিরে চলে গেল। আয়ন চিরকুট পড়তে লাগলো। আয়ান, প্রথমে বলবো আমাকে ক্ষমা করে দিও। আমি যা বলতে যাচ্ছি আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্যতা রাখি না, তাও বললাম ক্ষমা করে দিও। আয়ান, অ্যাক্সিডেন্টের জন্য তোমার ওয়াইফ দায়ী নয়। উনি আমাকে বাঁচানোর জন্য ধাক্কা দিয়েছিল। উনিও জানতো না আর একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দেবে। আমি প্যাচ লাগিয়ে দিতে পারতাম, বাট তুমি আমার জন্য যা করেছো তা আমি কখনোই হয়তো শোধ করতে পারবো না। আয়ান, আমি তোমাকে ভালোবাসি না। নোভার কথা শুনে আয়নের হাত পা কাঁপতে লাগলো। আয়ন লাস্টের কথাই বুকের ভেতর ঝড় উঠে গেল। আয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ন নিচের লাইনগুলো পড়তে লাগলো আর চোখের পানি হাতের উল্টো পিঠ দিয়ে মুছতে লাগলো। নোভা আরও লিখেছে। সাগর আমার বয়ফ্রেন্ড, তুমি ওকে মেরেছিলে। তুমি না জেনে তোমার ফ্রেন্ডের কথা শুনে অকারণে ওকে কি মেরেছিলে। ওই 3 দিন হাসপাতালে ভর্তি ছিল। আমি যখন সব শুনতে পাই আমার রাগ কন্ট্রোল করতে পারি নাই। আমি তোমাকে শায়েস্তা করার জন্য মানুষ ঠিক করেছিলাম। যখন সাগর আমাকে বলল তুমি আমাকে পছন্দ করো, তখন কয়েকজন মিলে প্ল্যান করি তোমাকে ভালো একটাই শিক্ষা দিব। পরে প্ল্যান করে তোমার সাথে ভালোবাসার অভিনয় করি। আমি ভাবতেও পারি নাই একটা ছেলে একটা মেয়েকে এতটা ভালোবাসতে পারে। আমি নিজেই লজ্জিত তোমার সাথে এমন জঘন্য কাজ করার জন্য। আমাকে ক্ষমা করে দিও। আমি 7 দিন আগে কোমা থেকে বের হয়েছিলাম। আজ আমার আব্বু আম্মু এসেছিল। আমি জিদ্দি মেয়ে, আমি রাগ করে বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম। আবারও তাদের সাথে চলে যাচ্ছি। ভালো থেকো। আয়ন নোভার চিরকুটের সাথে আরেকটা চিরকুট দেখলো। আয়নের আর পড়ার সাহস হলো না। আয়নের হাত পা কাঁপতে লাগলো। আয়ন বাইকে ওঠার শক্তিটুকু পেল না। আয়ন রাগে চিরকুটটা ছিঁড়ে ফেলো। আয়ন বাইকে উঠতে গিয়ে ওইখানে জ্ঞান হারিয়ে ফেলো। আয়নের জ্ঞান ফেলে জোরে চিৎকার দিয়ে উঠল। আয়ন নদীকে জড়িয়ে ধরে বলল। আয়ান, নদীর কণ্ঠ শুনে আয়ন নদীকে ছেড়ে ওর দিকে তাকালো। আয়ন নদীকে জড়িয়ে ধরতে গিয়েও থমকে গেল। আয়ন বলে উঠল। আমি এখানে কিভাবে আসলাম? তোমার সেকেন্ড ফোনে একজন কল দিয়ে বলে তুমি হসপিটালের গেটের কাছে অজ্ঞান হয়ে পড়েছিলে। কি হয়েছে তোমার? আয়ান, তুমি কি ঠিক আছো? তোমার কি কোনো রোগ হয়েছে যার জন্য তুমি হসপিটালে যেতে? ওইখানে একজন বলল তুমি প্রায় হসপিটালে যাও। আয়ান, তোমার কি হয়েছে আমাকে বলো প্লিজ। আমি তোমার কিচ্ছু হতে দেব না। যত টাকা লাগে আমি তোমাকে ভালো চিকিৎসা করাবো। আমাকে বলো না। নদী উত্তেজিত হয়ে যেতে লাগলো। নদী এক পর্যায়ে কান্না করতে লাগলো। আয়ন এক পলকে নদীর দিকে তাকিয়ে শক্ত করে নদীকে আয়ন জড়িয়ে ধরে মনে মনে ভাবতে লাগলো। সে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেল, আর আমি তাকে শুধু চোখের জল উপহার দিলাম। অন্য কারোর জন্য তাকে ভুল বুঝেছি, কষ্ট দিয়েছি, অবহেলা করেছি। সময়ের পর সময় পেরিয়ে আজ বুঝতে পারছি যার ভালোবাসা ছিল সবচেয়ে সত্য তাকেই আমি সবচেয়ে বেশি আঘাত দিয়েছি। এইটা আমার পাওয়ার ছিল। নিজের হালাল জিনিসকে অবহেলা করে হারামের জন্য নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। ছি, নিজের উপরে ঘৃণা হচ্ছে। আয়ন কথাগুলো ভাবছিল। নদী আয়নকে নিজের থেকে সরিয়ে নিয়ে বলল। আয়ান প্লিজ বলো না কি হয়েছে তোমার। আমার আরো ভয় হচ্ছে। প্লিজ বলো না কি হয়েছে তোমার। নদী আয়নের দুগাল ধরে কান্না করতে করতে কথাগুলো বলল। আয়ন নদীর কোমর ধরে ঠোঁট দিয়ে নদীর চোখের পানি শুষে দিতে দিতে বলল। আরে আমার কিছু হয় নাই, কিছু খাই নাই, তাই ক্ষুধা লেগে মাথা ঘুরে পড়ে গেছিলাম। আর হসপিটালের পিছনে
আমার এক বন্ধু থাকে, ওর সাথে দেখা করতে যাওয়া হয়তো। নদী দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। এত রাগ দেখাও কেন আমার উপরে? রাগ ভালো কথা, খাবারের উপরে কেন রাগ দেখাও? বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। নদী উঠে চলে যেতে নিবে, সাথে সাথে অ্যান পিছন থেকে নদীর হাত ধরে নদীকে নিজের কোলে বসিয়ে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে থুতনি কাঁধের উপর রেখে বলল, আমার অন্য কিছু ক্ষুধা লাগছে। আয়ান, তুমি কি আসলে ঠিক আছো নাকি নেশা করছো? দেখি হা করো তো। আয়নের মুখ শুকতে লাগলো। আয়ন সাথে সাথে নদীর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নদীর চোখ বড় বড় হয়ে গেল। নদী মনে মনে ভাবতে লাগলো, ওর কি স্মৃতি হারিয়ে গেল নাকি? এসব কি করছে? আর নিচে থেকে আমাকে কিস করছে। নদী আয়নকে তাড়াতাড়ি করে সরিয়ে দিয়ে বলল, ওই আমার জামাই কোথায়? আর কে আপনি? আমার জামাইয়ের মতো মুখোশ পরে আছেন। নদী উঠে ফুল ঝাড়ু নিয়ে এসে আয়নকে মারতে যাবে, সাথে সাথে আয়ন লাফ দিয়ে খাট থেকে নেমে বলল, আরে আজব, আমি আয়ান, কি করছো? ঝাড়ু রাখো। আমি আয়ান বলছি। আয়ান হতে পারো না। আয়ান আমার সাথে এত ভালো ব্যবহার করবে আর সেটা আমি বিশ্বাস করব নাকি? আয়ান কখনোই হতে পারে না। এই সত্যি করে বলো কে তুমি, নইলে আমি যদি বের করি জেলে দিব কিন্তু। আয়ন জোরে ধমক দিয়ে বলল, চুপ, বলছি না আমি আয়ান। ভালো ব্যবহার করলে মেয়ে মানুষের সহ্য হয় না, যত সব। হ্যাঁ, জামাই জামাই লাগছে। উফ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। মুখোশ পরা বেডায় আমাকে স্পর্শ করেছে। যাক, থাকো, যাই খাবার নিয়ে আসি। নদী দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। আয়ন খাটে বসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, উফ, ভালো ব্যবহার করলাম, কি রূপ দেখালো। আয়নের হুট করে নোভার কথা মনে পড়তে মুখ মলিন হয়ে গেল। আয়ন বারান্দায় চলে গেল। আয়নের মুখে হাসি রেখা টেনে বলল, এইটা আমার পাপের শাস্তি, বাট তুমি আমার সাথে যেটা করছো আমি তোমাকে ক্ষমা জীবনেও করব না। তুমি আমার বিশ্বাস নিয়ে খেলেছো, আমার ভালোবাসা নিয়ে খেলেছো। তুমি কখনোই সুখী হতে পারবে না। আয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ন রাগে গ্রিলে ঘুষি মারতে লাগলো। আয়ন জোরে ঘুষি দিয়ে দোলনার উপরে বসে পড়ল। আয়ন বলতে লাগলো, কিভাবে পারলি এভাবে আমাকে ঠকাতে? আমি তোর জন্য কি করি নাই? কেন করলি এমন? বয়ফ্রেন্ড প্রতিশোধ নিলি? আমাকে পারলে পারতি, কিন্তু আমার মন নিয়ে খেলা কেন করলি? আয়ন কান্না করতে লাগলো। আয়ন নদীর কণ্ঠ পেয়ে তাড়াতাড়ি করে চোখ মুছে নিল। আয়ন দোলনা থেকে উঠে রুমে প্রবেশ করলো। নদী টি টেবিলের ওপর খাবার রেখে পড়ল, খাবার খেয়ে নাও, আমার অনেক মাথা ব্যথা করছে। কান্না করে মাথা ব্যথা বানিয়ে ফেলছো নাকি? জানি না, খেয়ে নাও। আয়ন নদীকে ধরতে যাবে, সাথে সাথে ভাবলো, না, ওকে ধরা যাবে না। ওকে আস্তে আস্তে কেয়ার করতে হবে। ওকে বুঝতে দিলে ওই সন্দেহ করবে আর নানা প্রশ্ন করবে। কেন এমন কেয়ার করছি, কেন ভালোবাসা দেখাচ্ছি? থাক, যেমন আছে তেমন থাক। আয়ন সোফায় বসে খাবার খেতে লাগলো। নদী খাটের উপর শুয়ে পড়ল, কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে নিল। আয়ন বলে উঠল, আপনি খাইছেন? জানি না। উঠেন, খাওয়াই দেই। তোমার উদ্ভট কথাবার্তা আমাকে ভাবিয়ে তুলছে। তুমি আসলে আয়ান তো? দেখেন, আমি অনেক ভেবে দেখলাম আমার বাচ্চা আপনার পেটে, সেহেতু আপনার কেয়ার করা উচিত। বাচ্চা কাচ্চা চাও না তাহলে এখন আবার কি ঢং করা নিয়েছো? অতীতের কথা বাদ, এখন বর্তমানে কি হবে সেইটা নিয়ে ভাবা বেস্ট। নদী আর কিছু বলল না। আয়ন নদীর পাশে বসে খাবার নিয়ে খাওয়াই দিতে লাগলো। নদী আয়নের দিকে তাকিয়ে আছে। আয়ন নদীর দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে কি দেখেন? কিছু না, তুমি খাও। আমাকে একা শুধু খাওয়াবে নাকি? আর নিজেও খেতে লাগলো আর নদীকে খাওয়াই দিতে লাগলো। 1 মাস পর আয়ন বসে আছেন। নদী আয়নকে কফি দিতে কাছে আসলো। আর নদীকে টান দিয়ে কোলে বসিয়ে দিলে। নদী লজ্জা পেয়ে বলল, ছাড়ো, আব্বু আম্মু সবাই এসে পড়বে। আমার বউকে তো ধরছি, অন্য কাউকে তো আর না। সারা রাত জ্বালিয়েও তোমার কি মন ভরে নাই? ছাড়ো প্লিজ, আর লজ্জায় ফেলো না। আতিয়া ভাবি অনেক মজা নিয়েছে কিন্তু। তোমার ফোন বাজছে। নদী উঠে টেবিলের উপর থেকে ফোন নিল। সবাই এসে বসার ঘরে বসলো। আয়ন কফি খেতে লাগলো। নদী কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কে? ওয়ালাইকুম আসসালাম। নদী, আমি তোর মমো। এতদিন পর তোমাদের আবার আমার কথা মনে পড়লো? আর এই নাম্বার কার? আগের নাম্বার বন্ধ কেন? তুই আয়নাকে নিয়ে বাসায় আয়, তারপর সব বলা যাবে।
আর শোন, তোর জন্য গুড নিউজ আছে। কি গুড নিউজ? গাড়ি পাঠাচ্ছি, আয়নাকে নিয়ে চলে আয়। যাব না। আবার রাগ কেন করে আছোস? তুই জানোস আমাদের শত্রুর অভাব নাই, তারপর এত রাগ কেন করস? তুই বাসায় আয়, তারপর বুঝতে পারবি। আয়নকে জিজ্ঞেস করি। আর তোমাদেরও আমার গুড নিউজ দেওয়া আছে। কিসের? ওকে আসি, তারপর বলা যাবে। ওকে। নদীর আম্মু কল কেটে দিল। আয়নের আপু জিজ্ঞেস করলো, তোমার আম্মু নাকি? ওনাদের খোঁজ পাওয়া গেছে তাহলে? দেশে এসেছে। আয়ন আর আমাকে যেতে বলল। যাও, ঘুরে আসো, তোমাদের ফ্যামিলির সাথে দেখা করো, ভালো লাগবে। আমাকেও যেতে হবে? হ্যাঁ, কেন তুমি যাবে না নাকি? তুমি সেই রিসেপশন থেকে বিয়ে করে নিয়ে এসেছিস। একবারও কি আমাদের ভিলায় গেছো? বড় লোকদের ভিলায় যাওয়ার ইচ্ছে নাই। আয়ান, মেয়েটাকে কেন রাগাচ্ছিস? অনেক দিন পর ওর বাবা মার সাথে দেখা করবে, নিয়ে যা। নদী রাগ করে চলে গেল। আয়ন কফি রেখে দৌড়ে নদীর পিছন পিছন যেতে লাগলো আর বলল, আরে বাবা, আমি মজা করছি তো। আরে আমার বউ যেখানে আমিও তো সেখানে যাব, তাই না? ও বউ, রাগ কেন করছো? আমি তো মজা করছি। নদী আয়নের কথাই কিছু না বলে রুমে চলে গেল। আয়ন নদীকে পিছন থেকে জড়িয়ে ধরে পিঠে নাক ডুবিয়ে দিয়ে বলল, বউ গো, রাগ করো না, আমি শুধু মজা করছি। আরে বাবা, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। নদী পিছনের দিকে ভুরুকুচকে তাকালো। আয়ানের ঠোঁটে হুট করে কিস করে দিয়ে নদী ঠিক করে হেসে দিল। আয়ান হা হয়ে গেল। আয়ান হাসি দিয়ে নদীর মাথার পিছনে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। 2 মিনিট পর নদী সরিয়ে দিয়ে বলল, সরো, রেডি হতে হবে। আর 1 মিনিট করতে দিলে কি হইতো? অনেক সময় লস হয়তো। সরেন। চলো, আমি তোমাকে সাহায্য করি। আয়ন নদীকে লাগেজে সব তুলে দিতে সাহায্য করলো। মাঝে মাঝে নদীর সাথে দুষ্টামি করতে লাগলো। নদী আয়নের দিকে ভুরকুচকে তাকালো। আয়ন ঠোঁটে আলতো করে কিস করলো। নদী হাসি দিয়ে আয়নের কানে কামড় দিয়ে বলল, আমার জামাই যে ফাজিল হয়েছে বলার মতো না। আয়ান, তুমি কি আবার আগের মতো হয়ে যাবে? আমার এই আয়ানকে পছন্দ, ওই আয়ানকে না। নদীর কথা শুনে আয়ন চুপ হয়ে গেল। নদীর চোখের কোণে পানি গড়িয়ে পড়ার আগে আয়ন চোখ মুছে দিতে দিতে বলল, তুমি আমার বাচ্চার মা, সেখানে আমি তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? নদী আয়নকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি, আর আগের মতো হয়ে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে বড্ড ভালোবাসি আয়ান। আমি হব না আর আগের মতো। আমি তোমার ভালো হাজবেন্ড হয়ে থাকবো। নদী আয়নের কপালে চুমু দিতেই আয়নের ফোন বেজে উঠল। আয়ন কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছোস? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। দোস্ত, ওই আবার ঝামেলা করছে। ওই কিছু মেয়েদের কিডন্যাপ করছে। হোয়াট? আমি আস্তানার খবর পেয়েছি। তুই কি আসতে পারবি? আমি এখনই আসছি, তুই অপেক্ষা কর। কোথায় যাবে আয়ান? লোকেশন সেন্ড করে দে। আয়ন কথাগুলো বলে কল কেটে নদীকে বলল, জান, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি তোমার সাথে যেতে পারছি না। আয়ান, আমার থেকে তোমার কি গুরুত্বপূর্ণ কাজ হতে পারে? আমার থেকে গুরুত্বপূর্ণ কাজ তোমার হতে পারে না। আয়ান, আমার সাথে তুমি যাবে। জান, আমি পরে যাব, তুমি যাও। আমার আসলে গুরুত্বপূর্ণ কাজ আছে। কিসের গুরুত্বপূর্ণ কাজ আমাকে বলো। জান, রাগ করো না, আমাকে বের হতে হবে, আমি আসছি। আয়ন তাড়াতাড়ি করে বাইকে চাবি নিয়ে বের হয়ে গেল। নদীর আগে ফেটে পড়ল। নদী রাগে বলল, আমার থেকে গুরুত্বপূর্ণ সব কিছু, শুধু আমি তোমার জন্য কখনোই গুরুত্বপূর্ণ ছিলাম না। তোর আর আমার সাথে যেতেও হবে না। আর দেখ, তোর সামনে আসি নাকি, তোর গুরুত্বপূর্ণতা নিয়ে তুই থাক। নদী রেখে রেডি হয়ে লাগেজ নিয়ে নিচে গিয়ে বলল, আপনার ছেলে আসলে আমার ভিলায় ঠিকানা দিবেন না। আপনার ছেলে আসলে আমার ভিলায় ঠিকানা দিবেন না। আপনার ছেলের জন্য আমি কোনোদিনও গুরুত্বপূর্ণ ছিলাম না। ওই এত ভালো ব্যবহার ওর সন্তানের জন্য করছে। ওই সেদিন বিকেলে বলেছিল আমি নাকি ওর শত্রু, আমি নাকি কাকে খুন করছি, অথচ আমি কিছুই জানি না। ওই সব সন্তানের জন্য আমার জন্য ওর মনে কোনো জায়গা নেই। এসব কি বলছো? আমার এসব মনে হয় না। এখন প্রমাণ পেলেন তো? আমার সাথে যেতে বলে অন্য জায়গায় গেল। আমার থেকে গুরুত্বপূর্ণ হইলেও বাহিরের কাজ। আমি না, ভালো থাকবেন, আমি আর এখানে ফিরবো না। আপু প্লিজ রাগ করো না, অয়নের হয়তো কোনো কাজ পড়ে গেছে তাই। ওই স্টুডেন্ট, ওর কিসের কাজ আছে? ওর কলেজ বন্ধ, তাহলে ওর কিসের কাজ আছে?
আসলে এইসব বাহানা প্রথমে তো না করেছে ওই যাবে না, তাই এমন বাহানা দিয়ে চলে গেছে। ভালো হয়েছে, আর দরকার নাই ওকে। নদীকে সবাই আটকানোর চেষ্টা করলো। নদী কারো কথা না শুনে চলে গেল। আইন শুনে চলে গেল। আইনের টিম মিলে ছদ্মবেশ নিয়ে অ্যাকশন নিল। গোলাগুলি শুরু হলো। আইন রাকিব সুযোগ বুঝে মেয়েগুলোকে বের করে দিল। তারপর সবার সাথে লড়াই করতে লাগলো। অনেকক্ষণ লড়াই করে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়ে আইন রাকিব চলে গেল। আইন মিশন সফল হলে ওর বস কল দিয়ে অভিনন্দন জানিয়ে দিল। আইন রাকিবের সাথে গোপন আস্থানায় গিয়ে ছদ্মবেশে পোশাক খুলে ফেল। আয়ন বলে উঠল, আমি বাসায় যাই, আমার বউ মনে হয় রেগে বোম হয়ে গেছে। কবে থেকে আবার বউকে গুরুত্ব দিতে শুরু করেছিস? তোকে অন্য এক সময় বলবো, এখন বের হ। ওকে, যা। আয়ন বের হয়ে গেল। আয়ন বাসায় গেল। আয়ন বাসায় গেলে আয়নের আম্মু সজোরে থাপ্পড় মেরে দিল। আয়নর আম্মুর থাপ্পড় খেয়ে চোখ দিয়ে পানি টপ করে পড়ে গেল। আয়ন গালে হাত দিয়ে বলল, আম্মু, আমাকে তুমি এত জোরে থাপ্পড় মারলে? আমি কি করছি? তুমি এভাবে থাপ্পড় কেন মারলে? তুই নিজেকে কি ভাবস? ফকিন্নির ঘরে জন্ম নিয়ে কি মনে করস নিজেকে? এইসব যা দেখোস সব নদীদের। তোর বাপের কি আছে? কিছুই নেই। সেখানে তুই এত কিসের ভাবনাস? মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসে, আর তুই কেন সেই মেয়েটাকে দিনের পর দিন অবহেলা করস? এই তোর শত্রু ওই কিভাবে হয়? হ্যাঁ, ওকে তুই আগে চিনতি না? ওকে কখনো দেখছস? এই দেশের বাইরে বড় হয়েছে, এই বাংলাদেশে থাকে নাই, আর সেখানে ওকে শত্রু পদবি দিয়েছস? আম্মু, আমি এইসব ওকে কখন বললাম? কখন বলছস? ওইটা বড় কথা না। তুই নিজেকে কি ভাবস সেটাই বল। তোর আসলে আমাদের ধ্বংস না করলে ভালো লাগবে না। আমরা গ্রামের বাড়িতে চলে যাব। এখানে থাকা আমাদের পক্ষে আর সম্ভব না। তুই যেখানে ইচ্ছে সেখানে চলে যা। আমাদের সাথে তোর কোনো সম্পর্ক নাই। আজ থেকে আমি আর তোর মুখ দেখতে চাই না। যার জন্য তুই এসব করছিস তার কাছে চলে যা। আয়নকে কিছু বলার সুযোগ না দিয়ে সবাই সব কিছু নিয়ে বের হয়ে গেল। আয়ন দৌড়ে গিয়ে বলল, আম্মু, আব্বু, ভাইয়া, তোমরা কোথায় যাবে? প্লিজ আমার কথা শুনো। তোমরা আমাকে ভুল ভাবছো। আমি নদীকে ভালোবাসার তো চেষ্টা করছি। তোকে আর ভালোবাসা লাগবে না, ওই তোর মতো চলে গেছে। তোকে আর ভালোবাসা লাগবে না, ওই ওর মতো চলে গেছে। তুই থাক তোর মতো, আর আমাদের পেছনে আসার চেষ্টা করবি না। আম্মু, পাগলামি করো না। আমি নদীকে ফিরিয়ে আনবো। দয়া করে তোমরা চলে যাও না। তোর সাথে আসলে তো ফিরে আসবে। ছাড় এখন থেকে। নদীর ঠিকানা দিয়ে যাও। আয়নের কথা কেউ শুনল না। আতিয়া আয়নকে নদীর ঠিকানা সেন্ড করে দিলে আয়ন আতিয়ার দিকে তাকালো। আতিয়া ইশারা করে চলে যেতে বলল। আয়ন রেখে সামনের টপে লাথি মারল। আয়নের আব্বু আম্মুকে ট্রাকে করে চলে গেল। আয়ন বাইক নিয়ে সোজা ঠিকানা অনুযায়ী চলে যেতে লাগলো। আয়ন ভাবতে লাগলো, উফ, কোন ঝামেলায় যে পড়লাম না। আর ওই আমার শত্রু, এটা কিভাবে জানলো? আমি তো ওর সামনে কখনো বলছি বলে মনে পড়ে না। কেউ বলে দিবে সেটাও তো সম্ভব না, কারণ ওকে কেউ চেনে না। আমি তো আমার ফ্রেন্ডদের কাউকে দেখাই নাই। আয়ন ভাবতে ভাবতে চলে গেল। আয়ন নদীর বাসার সামনে চলে গেল। গেটে পাহারা থাকায় আয়ন ঢুকতে পারল না। আয়ন বলতে লাগলো, আমি এই বাড়ির জামাই, নদী আমার ওয়াইফ। আয়নের কথা শুনে গেটের দারোয়ান হাসতে লাগলো। আয়নকে বলে, পাগলের সুখ মনে মনে এইখান থেকে চলে যা। যদি কারো কানে যায় তোর মৃত্যু হবে, তোকে আর খুঁজে পাওয়া যাবে না। আরে, আমি মজা করছি না। আপনি কল দেন, আপনার স্যারকে কল দিয়ে বলেন আয়ান নামে একজন জামাই হিসেবে পরিচয় দিচ্ছে। আয়নের কথা শুনে ভেতর থেকে একটা গার্ড এসে বলল, আসসালামু আলাইকুম স্যার, ভিতরে আসেন। এই সবাই স্যারকে সালাম দিও, উনি আমাদের নদী ম্যাডামের হাজব্যান্ড। গার্ডের কথা শুনে সবার চোখ ছানা বড় হয়ে গেল। সবাই ভয়ে কাঁপতে লাগলো। সবাই ক্ষমা চাইতে লাগলো। আয়ন বলল, ক্ষমা চাইতে হবে না। কি করছেন? পায়ে কেন ধরতে আসছেন? আরে, ক্ষমা চাওয়া লাগবে না। আপনাদের ডিউটি আপনারা পালন করছেন। আয়ন কথাটা বলে বাইক নিয়ে ভেতরে প্রবেশ করলো। আয়ন বাইক রেখে সোজা সদর দরজার সামনে গেলে গার্ডরা বাধা দিলে ওই গার্ডটা বলল, নদী ম্যামের হাজব্যান্ড ছাড়ো। আয়নকে সাথে সাথে সালাম দিল। আয়ন ভিতরে চলে গেল। আয়ন ভিতরে প্রবেশ করতে থমকে গেল। আয়ন রাগে হাত মুঠো করে নিল। আয়ন রাগে
সামনের ব্যক্তিকে মারতে যাবে, সাথে সাথে নদী রেগে বলল, তোকে এখানে কে ঢুকতে দিল? এখান থেকে বের হয়ে যা। কার এত বড় সাহস হইল তোকে এখানকার ঠিকানা দিয়েছে? গার্ডস? নদী চিৎকার করে আয়ন নদীর দিকে তাকিয়ে বলল, নদী কুল। গার্ডস বের করে দাও, আমি ওকে চিনি না, এক্ষুনি বের করে দাও। গার্ড আয়নকে ধরতে আসলে আয়ন গার্ডগুলোকে মেরে ফেলে দিয়ে বলল, নদী আমার কথা শুনো। কোনো কথা শুনবো না, তুই এখান থেকে বের হয়ে যা, আমি তোকে চিনি না। নদী যান, প্লিজ ঠান্ডা হও, আমি কি বলি শুনো। নদী, জামাই বাবা কি বলে একবার শোনো, রাগ করো না তো। দ্যাট ওই আমাকে ভালোবাসে না, এখানে এসেছে ওর সন্তানের জন্য এসেছে। নদী, তুমি আমাকে কেন ভুল বুঝছো? এখানে আমি তোমাদের দুইজনের জন্য এসেছি। আয়ন কথাগুলো বলে নদীর কাছে গেলে নদী শক্ত করে থাপ্পড় মারতে আয়ন সোজা নদীকে শক্ত করে জড়িয়ে ধরল। নদী আয়নকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। গার্ডরা এগিয়ে আসতে গেলে নোভা ইশারা করলে চলে গেল। নদী আয়নের থেকে ছোটার চেষ্টা করতে লাগলো। আয়ন নদীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, শান্ত হও, আমি তোমার জন্য এখানে এসেছি। তুমি ভুল বুঝেছো, আমি তোমাকে এখন সত্যিই ভালোবাসি। আগে আমি তোমার উপরে রাগ দেখিয়েছি, আমি স্বীকার করছি, কিন্তু এখন আমি তোমাকে ভালোবাসতে শুরু করছি। নদী, আমার গুরুত্বপূর্ণ কাজ ছিল তাই যেতে হয়েছে। নদী প্লিজ শান্ত হও। আমাকে ছাড়, তোর ভালোবাসা তোর কাছে রাখ, আমার কোনো দরকার নেই তোর ভালোবাসার। আয়নকে সমস্ত শক্তি দিয়ে ধাক্কা মারে আয়ন সোজা নোভার পায়ের কাছে গিয়ে পড়ল। নোভার পায়ের থেকে মুখের দিকে তাকাতেই আয়নের রাগ দ্বিগুণ হতে লাগলো। আয়ন রাগে উঠে নদীকে ধমকে সুরে বলল, এই চুপ, ভালোবাসি কিনা সেটা মুখে বলা লাগবে কেন? ব্যবহারে কি বোঝা যায় না? সাগর রেগে গেল। সাগর বলে উঠল, এত বড় সাহস আমার বোনকে ধমক দিয়ে কথা বলোস? তোকে তো আমি। সাগর মারতে যাবে, সাথে সাথে আয়ন হাত ধরে মুখে সজোরে খুশি মেরে দিল। নোভা বলে উঠল, আয়ান, এই চুপ, একটা কথা বলবি না। বেয়াদব ছেলে আমার মেয়েকে ধমক দেয়, তোমার সাহস কি করে হয়? এবার আমার মেয়ের জামাইয়ের গায়ে হাত তুলোস, সাহস কে দিয়েছে? আয়ন নদীর আমুর কথা শুনে থমকে গেল। আয়ন নোভা সাগরের দিকে তাকিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, সাগর আপনার মেয়ের জামাই মানে? হ্যাঁ, ও আমার হবু মেয়ে জামাই, আমার ছোট মেয়ের হবু হাজবেন্ড, আর তার থেকে বড় কথা ও আমার ভাগনা। আয়ন পড়ে যেতে নিলে সাথে সাথে নোভা ধরে ফেলল। আয়ন নোভা একে অপরের দিকে তাকালো। নদী তাড়াতাড়ি করে আয়নকে টান দিয়ে সোজা করে দাঁড় করিয়ে দিল। আয়ন ওই দিকে খেয়াল না দিয়ে নদীর দুগাল ধরে পড়ল। প্লিজ জান, আমার রাগ তুলো না, আমার ভুল হয়েছে। আমাকে দরকার পড়লে মারো, না হয় বকাঝকা করো, তারপরও ছেড়ে যাওয়ার কথা ভেবো না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। ছাড়ো আমাকে, তোমার এইসব কথায় আমি গলছি। ও মা, বউ তুমি কি বরফ নাকি যে গলে যাবে? তুমি তো আমার ভালো বউ, বেইমান তো আর না। তোমার মন তো এমনিতে নরম, অন্যজনের মতো তো আর পাথরের মতো শক্ত না। আমার বউটা রাগ করো না, কাতুকুতু দেই। আয়ন নদীকে কথাগুলো বলে কাতুকিতু দিলে নদী হাসতে লাগলো। নোভা আয়নের কথাগুলো মুখ মলিন হয়ে গেল। নদী আয়নকে মারতে মারতে বলল, না, ছাড়ো বলছি। ছাড়ো না, আগে বলো রাগ করো নাই। ওকে ওকে করে নাই, ছাড়ো। আয়ন নদীকে ছেড়ে দিল। নদীর আম্মু কাজের লোক গার্ডরা মিটিমিটি হাসতে লাগলো। সবার দিকে নদী তাকালে সবাই হাসি থামিয়ে না দেখার ভান করলো। নদীর আব্বু বলল, নদী, জামাই বাবাকে নিয়ে রুমে যা। চলো। আয়ন নদীর হাত ধরে নিয়ে যেতে লাগলো। অর্ধেক গিয়ে আয়ন নদীকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। নদীর আম্মু বলে ওঠে, এই ছেলে তো ভারী ফাজিল। নদী যে রেগে গিয়েছিল, আমি তো ভাবছিলাম ছাড়াছাড়ি না হয়ে গেলে হয়। আপু ওকে ভালোবাসে তাই এত সহজে রাগ ঠান্ডা হয়ে গেছে। আপুর আসল রূপে ফিরলে ওর কপালে দুঃখ আছে। এই জন্য ওইখানে বিয়ে দিয়েছি, যাতে অন্তত ওই সবার সাথে মিশে কিছুটা ঠান্ডা হতে পারে। ওই এখন যথেষ্ট ঠান্ডা হয়েছে। আগে এক কথার মানুষ ছিল, একবার যা মুখে নিয়েছে ওইটাই করছে। এখন কান্নাও দেখা যায়। নদীর আব্বুর কথা শুনে নদীর আম্মু মারতে লাগলো আর বলতে লাগলো, তুমি কি আমার মেয়ের চোখের পানি দেখে খুশি হয়েছো নাকি? আমি মা, আমার বুকের ভিতর কি চলছিল সেটা আমিই জানি। নদীর আব্বু হাসতে লাগলো আর নদীর আম্মুর হাত শক্ত করে ধরল।
নোভা সাগরকে ইশারা করলে দুজন চলে গেল। নোভার আব্বু বলল, আরে বাবা, আমি সেইটাই বলি নাই তো। আমি তো শুধু বলছি ওই কান্নাও করে। দুজন খুনসুটি করতে লাগলো। নোভা সাগরের রুমে গেল। সাগর রাগে বলে ওঠে, আয়ান, নদিয়াপুর হাজবেন্ড আগে কেন বলি নাই? বলার প্রয়োজন মনে করি নাই তাই। নোভার হাত সাগর শক্ত করে ধরে রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, তুমি সব কিছু জেনে আমাকে একবারও বলো নাই ওই নদিয়াপুর হাজবেন্ড। তোমার কোনো ধারণা আছে আমরা ওর কোনো ক্ষতি করতে গেলে আমরা মারা যাব? আর সেখানে তুমি বিয়ে হয়েছে সেটাও আমাকে বলো নাই। আগে বললেই আমি এই বিয়ে জীবনেও হতে দিতাম না। সাগর আমার হাত ছাড়ো, আমার লাগছে কিন্তু। লাগলে লাগুক, তুই এত বড় কথা কেন বলস নাই? তুই জানোস ওই আবার ও আমার পিছনে লাগছে। তোমার পিছনে কেন? ওই বারবার লাগে। তুমি কেন ওর পিছনে পড়ে থাকো? কোমা থেকে বের হয়ে দেখি তোর অনেক পিড়িত জমছে ওর প্রতি। সাগর, মুখ সামলে কথা বলো। রাগ তোর মুখ, সামনে কথা বল। তুই বিয়ে কেন হতে দিলি সেটাই আমাকে বল। নোভা সাগরকে ধাক্কা দিয়ে বলল, আমি কিভাবে জানবো ওই আমার বোনের হাজবেন্ড? আমি তো তখন কোমায় ছিলাম। আমার অ্যাক্সিডেন্টের ফুটেজ কিছু ক্লিপ ওই পেয়েছিল। সেখানে নদী আপুর মুখে দেখা গেছে আপু আমাকে বাঁচানোর জন্য ধাক্কা দিয়েছিল। আমি বোরকা হিজাব পরে থাকায় আপু আমাকে চিনতে পারে নাই। আমিও অত খেয়াল করি নাই। আমি আর একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে ওখানে অজ্ঞান হয়ে যাই। তারপর থেকে তো কোমায় আমি। ওর কথা শুনতে পেতাম। আমি কি ওর বউকে দেখেছি নাকি? এখানে এসে দেখলাম যে বউয়ের কথা বলে সেটাই হলো আমার বোন। ওর আগে আমার শরীর চলছে। কুত্তার বাচ্চা, ভাগ্য এত ভালো কেন হয়? ফকিনের বাচ্চা হয়ে এত বড় লোক বাড়ির বউ, ক্লাস টপার, এমনকি গোয়েন্দা বিভাগের ওকে নিয়ে রেকর্ড গড়ে তুলছে। হোয়াট? ও গোয়েন্দা বিভাগের সদস্য মানে? কিছু না, সব সামনে থেকে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। সাগর খাটে বসে রাগে খাট চেপে ধরলো। ওইদিকে নদী আয়নকে কোলে বসিয়ে নদীর মুখে সামনে চুলগুলো হাত দিয়ে খেলা করতে লাগলো। নদী আয়নের গলা জড়িয়ে ধরে পা ঢোলাতে ঢোলাতে বলল, তুমি আবার নাটক করছো না তো? নাটক করলে এখানে আসতাম নাকি? কে কইতে পারে বাচ্চার জন্য আসো নাই? সন্তানের জন্য আসছি, তোমার জন্য এসেছি। তোমার জন্য 55% আর বাবুর জন্য 45%। আয়নের কথা শুনে নদী খুশি হয়ে ঠোঁটে আলতো করে কিস করতে আয়নের সাথে সাথে দুই হাত দিয়ে নদীর মাথার পিছনে ধরে লিপ কিস করতে লাগলো। 3 মিনিট পর ছালে নদী জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, দূর ফাজিল, আর একটু হইলে দম বন্ধ হয়ে যাইতো। সরি জান, আর একটু খাই, অনেক মজা লাগে। থাক পাগল, সরো, আর হবে না। যাই হোক, খাবার তো খাও নাই মনে হয়। আমি কাজের লোককে দিয়ে খাবার পাঠাই। না, তুমি বসে থাকো, তোমাকে মন ভরে দেখি। আচ্ছা নদী, তোমার ছোট বোন ছিল আগে তো বলো নাই। আর ওই তো কখনো আমাদের বাসায় নাই। ওই আমাদের সাথে থাকতে পছন্দ করে না। একবার একটা বিষয়ে ঝামেলা হয়েছিল, রেগে বের হয়ে যায়। ওকে খুঁজছি, বাট পাই নাই। কোথায় থাকছে আল্লাহ ভালো জানে। আব্বু 1 মাস আগে নাকি ওকে পাইছে। ওই কোমায় ছিল। পরে আব্বু ওকে নিয়ে সোজা দেশের বাইরে চলে গিয়েছিল। কারণ এখানে আব্বুর শত্রুর অভাব নাই। আমাদের চারদিকে শত্রু। আমাদের পরিচয় বেশিরভাগ লুকানো থাকে। আমাদের ফোন পর্যন্ত হ্যাক করে নিয়েছিল। এই জন্য আব্বু আম্মু আমার সাথে যোগাযোগ করে নাই। তোমার বোন কোমায় কিভাবে গেল? অ্যাক্সিডেন্ট বলে করেছিল। ও কে করছে তা জানো না? না। ও আচ্ছা নদী, একটা কথা বলবো? বলো। সাগর ছেলেটা ভালো না। তুমি চেনো? হ্যাঁ, আমি ওকেও চিনি, নোভাকেও চিনি। নোভা আমার ক্লাসমেট আর সাগর আমাদের সিনিয়র ভার্সিটিতে পড়ে, তাই চিনি। ওই ভালো না এটা কেন বলছো? ওর নামে অনেক রিপোর্ট আছে। যেমন? থাক, প্রমাণ ছাড়া বলে লাভ নাই। আচ্ছা শোনো, আসলে ক্ষুধা লাগছে, খেতে দাও। ওকে থাকো, আমি খাবার পাঠাতে বলি। আর তুমি ফ্রেশ হয়ে নাও। তোমার কোনো কিছু তো নিয়ে আসো নাই। ওয়েট করো, আমি অর্ডার দিয়ে দিই। আয়ন ওয়াশরুমে চলে গেল। নদী নিচ থেকে খাবার পাঠানোর কথা বলে দিল। আর আয়নের জন্য শার্ট প্যান্ট সব অর্ডার দিয়ে দিল। আয়ন ফ্রেশ হয়ে খাটে বসতেই খাবার নিয়ে চলে আসলো কাজের লোকেরা। আয়ন এত খাবার দেখে নদীর দিকে তাকিয়ে বলল,
এত খাবার কে খাবে? যতটুকু পারো খাও, আরও আইটেম আছে। মাপ চাই, আর কিছু নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। ওকে, খাও তাহলে। তুমি খাইছো কি? হুম। আয়ন খাবার খেতে লাগলো। 10 দিন পর আয়ন বসার ঘরে সবার সাথে বসে বলল, এই গেমগুলো খেলা খুব দরকার। কেন, তোমার কি সমস্যা হচ্ছে? আরে সমস্যা না, আসল কথা এইটা খেলতে গেলে অনেক মানুষের সংসারে আগুন লাগবে। আসলে তুমি আমাকে চিনতে পারবে না সেটা বলো। আরে ধ্যাত, আমি চিনি বা না চিনি এতে কি ভালোবাসা কমে যাবে নাকি? নাকি যে প্রমাণ হবে ভালোবাসি না? চিনি বা না চিনি মানে কি? নদী আর আয়নের মধ্যে ঝামেলা লাগতে যাবে, সাথে সাথে নদীর কাজিন বলে ওঠে, উফ, দুজন থামবে? আপু শুনো, দুলাভাই বলার মধ্যে কারণ আছে। আসলে এই গেম খেলে অনেকেই তো আর বউকে চিনতে পারবে না, কিন্তু তাদের ভেতরে ভালোবাসা আছে। তখন ভুল বোঝাবুঝি শুরু হয়ে যাবে। নিজের ভালোবাসার মানুষকে স্পর্শ করে যদি না চেনে, ওইরকম ভালোবাসার মানুষের কি দরকার? আচ্ছা থামো তো, সব রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে নাও, বের হতে হবে। ওদিকে কল দিয়ে আমাকে প্যারা দিচ্ছে। নদী ওর কাজিনরা নোভা সবাই মিলে চলে গেল। ওদের সাজিয়ে দেওয়ার জন্য সব লোক চলে আসে। ছেলেদের টিমে সবাইকে সাজানোর জন্য লোক চলে আসে। আয়ন সাগরের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, তোর প্ল্যান আমি সফল হতে দিব না। যেভাবে হোক আমি তোর প্ল্যান নষ্ট করবই। আয়নের কথাগুলো ভাবতে নিলে সাগর ওর দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আর যত পারোস জামাই বউ এনজয় কর, এনজয় শেষ তোদের শেষ দিন হবে। সাগর কথাগুলো ভাবতে লাগলো আর মনে মনে হাসতে লাগলো। সবাই রেডি হয়ে গাড়িতে উঠে পড়ল। নদী নোভা ওর কাজিনদের সাথে মজা করতে লাগলো। আয়ান নদীর হাতে হাত রেখে বসে ফোন চালাতে লাগলো। নোভা মাঝে মাঝে ওদের হাতের দিকে তাকাতে লাগলো আর কথা বলতে লাগলো। 10 মিনিট পর পৌঁছে গেল। সবাই যার যার মতো নেমে পড়ল। কাপল হয়ে সবাই যেতে লাগলো। সবাই ভিতরে প্রবেশ করলো। আয়ন সবার সাথে পরিচিত হতে লাগলো। সবার সাথে পরিচিত হয়ে আয়ন ক্লান্ত হয়ে একটা চেয়ারে বসে পড়ল। নদীকে দেখে ভাবতে লাগলো, কত এনার্জি আমার বউটার আল্লাহ জানে। এই কচুর অনুষ্ঠান করার বুদ্ধি এদের কে দিয়েছে? শালার আমার শ্বশুর শাশুড়িও কম না, এদের দেখে নায়ক নায়িকা লজ্জা পাবে। আয়ন কথাগুলো ভাবতে ভাবতে সাগরের দিকে নজর গেল। আয়ন সাগরের দিকে নজর রাখতে লাগলো। প্রথম গেম খেলতে দিল ছোটদের। আয়নের পাশে নদী এসে বসলো। আয়ন নদীর হাত ধরে বলল, আমার বউটাকে আজ সুন্দর লাগছে। আগে লাগতো না। লাগতো? তাহলে? আরে তুমি এমনিতেই সুন্দর, বাট আজকে আরো বেশি চমক দিচ্ছে তোমার হাসি। মাশাল্লাহ, আমি তো ভয় পাচ্ছি আমার বউটার হাসি দেখে আবার আমি ফিদা হয়ে মরে না গেলে। আয়ন আর কিছু বলার সাথে সাথেই নদী মুখে হাত দিয়ে বলল, চুপ, বাজে কথা বলবে না। আমার আগে মরার কথা মুখেও আনবে না। নদী আয়নকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, আরে জান, যার প্রাণ আছে তার মৃত্যু আছে। ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে সব সময় চাই আমার আগে যেন তোমাকে না নেয়। তাই না? ওইসব বলা বন্ধ করো। আল্লাহর কাছে একটাই চাওয়া, আমাদের মৃত্যু যেন একসাথে হয়। এইবার ঠিক আছে। আয়ন নদী হেসে দিল। ওরা দুজন খুনসুটি করছিল। নোভা পিছনে বসে ওদের কথা শুনছিল। নদীর চোখের কোণায় পানি জমাট বাঁধতে লাগলো। আয়ন নদীর সামনে খেলা দেখতে ব্যস্ত হয়ে গেল। রাত 12টার দিকে আয়নকে বলল, তুমি সবার সামনে আমাকে অপমান করবে না। সবাই খেলা দিয়েছে, তুমি একটাও দাও নাই। এইটা তোমাকে দিতে হবে, ওঠো। জান, এসব খেলা খেলতে ভালো লাগে না। তুমি তোমার বউয়ের হাত ধরেও বলতে পারবে না কোনটা তোমার বউ। কেন পারবো না? অবশ্যই পারবো, বাট আমার খেলার ইচ্ছে হচ্ছে না। আয়ন নদীর কাজিনরা জোর করতে লাগলো। নদী রেগে গেলে আয়ন উঠে পড়ল। 15 জন নারীকে স্টেজে তুলে ফেলল। আয়ন উঠল। আয়নের চোখে লাল কাপড় দিয়ে বেঁধে দিল। মেয়েগুলোকে উল্টাপাল্টা করে দাঁড় করিয়ে দিল। সাগর আয়নের হাত ধরে নিয়ে যেতে লাগলো। চিন্তা করিস না, এখন কাউকে কিছু করবো না, খেলা সব শেষ হয়ে যাক, তারপর না হয়। তোর চোখ আমি তুলে ফেলবো আমার স্ত্রীর দিকে নজর দিলে। কে মরবে তার কোনো গ্যারান্টি নাই। আমি তো বলি নাই তোর স্ত্রীকে মারবো, মারলে অন্য কেউ তো মারতে পারে। যাই হোক, চলে এসেছি,
গেমে খেলায় মনোযোগ দে, ডেভিড না পারলে লাস্টে প্রতারণা প্রদবি নিস না। সাগর কানে কানে বলতে লাগলো। আয়ন রাগে কিছু বলতে গিয়েও বলল না। আয়নের প্রথম মেয়েটার সামনে দাঁড় করিয়ে দিল। আয়নকে হাত চেক করতে বলল। আয়ন হাত ধরল মেয়েটার। আয়ন সাথে সাথে হাত সরিয়ে নিয়ে দ্বিতীয় জনের কাছে গেল। আয়ন এক এক করে সবার হাত ধরে সরিয়ে দিতে লাগলো। নোভার পাশে দাঁড়াতে আয়নের হৃদস্পন্দন বেড়ে যেতে লাগলো। আয়ন হাত ধরতে আয়ন হাত চেক করতে লাগলো। আর নোভার মুখে হাত দিতে লাগলো। নোভার সারা শরীর কেঁপে উঠল। নোভার বুকের ভিতর কেঁপে উঠল। আয়ন অনেকটাই কাছে গিয়ে বলল, মিস নোভা। আয়নের কথা শুনে নোভা কয়েক পা পিছিয়ে গেল। আয়ন নোভাকে ছেড়ে দিল। নদী মনে মনে বলতে লাগলো, আমাকে চিনতে কি পারবে আল্লাহ জানে। মান সম্মান থাকলেই হইল। খেলতে চাইলো না, আমি জোর করলাম। আয়ন আর দুইটা মেয়ের কাছে গেল। আয়ন হাত সরিয়ে নিল দুজনের দিক থেকে। আয়ন নদীর হাত ধরতেই হাঁটু কেড়ে বসে প্রপোজ করতে। সাথে সাথে নদীকে সরিয়ে দিয়ে নোভাকে সামনে দাঁড় করিয়ে দিল। আয়নকে বলল, কাপড় খুলে গেলে দেখো কাকে চয়েস করছো। আজ তোমার কপালে দুঃখ আছে। আয়ন সাথে সাথে কাপড় খুলে চোখ ডলে যেই সামনে তাকাতেই আয়ন সাথে সাথে বলল, ইম্পসিবল। ওই এই 2 মেয়ের পরে ছিল। এখানে আমার বউ ছিল। আমি এখানে? তুমি আমার হাত চেনো না? আয়ন ভয়ে কেঁপে উঠল। আয়ন বলতে লাগলো, এইটা কিভাবে সম্ভব? অসম্ভব। এখানে চালাকি নিশ্চয়ই করা হয়েছে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, নোভা এই 2 মেয়ের আগে ছিল আর এখানে তুমি ছিলে। সবাই আয়নকে বলতে লাগলো, দুলাভাই চিনতে পারে নাই তাই বলেন, এভাবে মিথ্যা বলেন না। আয়ন ভাবতে লাগলো, এইটা কিভাবে হতে পারে? আমি নোভাকে চিনতে ভুল করতে পারি কিভাবে? নোভা এখানে কিভাবে থাকতে পারে? আয়ন নদীর হাত ধরে নিজের কাছে নিয়ে এসে নোভার হাত ধরলো। চোখ বন্ধ করে দুজনের হাত হাতড়াতে লাগলো। আয়ন চোখ খুলে বলে, আমি সিসিটিভি ফুটেজ দেখব। এখানে আমার বউ ছিল। আয়নের কনফিডেন্স দেখে সবাই অবাক হয়ে গেল। আয়নকে রেগে যেতে দেখে সবাই হাসতে লাগলো। নদীর আব্বু বলে ওঠে, আমার মেয়ে জামাইকে বোকা বানানো এত সহজ না। আয়ান, তুমি জিতেছো। তাই তো বলি, এই বদমাইশি করলো ক্যাডা? আয়নের কথা শুনে নদীর কাজিন হেসে বলে, সরি দুলাভাই, বাট আপনাদের ভালোবাসা দেখে অবাক হয়ে গেলাম। এত কনফিডেন্স বউ শালিকার উপরে, আল্লাহ! আমার জামাই দ্বিতীয়বার তো আমাকে বুঝতেই পারে নাই। সবাই হাসতে লাগলো। আয়ন নদীর দিকে তাকাতে নদী আয়নের গালে কিস করে বলল, থ্যাংক ইউ মোর, মান সম্মান বাঁচানোর জন্য। নদী কিস করাতে আয়ন লজ্জা পেয়ে গেল। আয়ন বলে ওঠে, ধুর, কি করলে? এত মানুষের ভিতরে কেউ কিস করে নাকি? শ্বশুর আব্বু শাশুড়ি আম্মু আছে। কুল অত ভেবো না, কুল অত ভেবো না। এখানে সবাই মিশুক। আমার আম্মু আব্বু ফ্রেন্ডলি টাইপের। দেখ, তাই বলে তাদের সামনে? দূর, যাই হোক, আমার সাথে চলো। আয়ন নদীকে নিয়ে চলে যেতে নিবে তখনই এক কাজিন হাত ধরে বলে, আরে দুলাভাই, আর কয়েকজন বাদ আছে, আপুকে নিয়ে কথায় যান। দূর, অন্য কাউকে নেন ওর বদলে। আয়নের কথা শুনে সবাই ভুরকুচকে তাকালো। নদী আয়নের দিকে তাকাতে আয়ন হাসি দিয়ে বলল, তুমি খেলতে বলছো, খেলছি। এখন তুমি আমার সাথে চলো। এটাই হবে না। নদী আপু তো আরও খেলবে, তাই না? আর 5 জন আছে। হাত ছাড়ো। আমার বউয়ের হাত ধরলে হাত ভেঙে ফেলবো। আয়ন কথাগুলো বলে সাগরের হাত চেপে ধরে হাত সরিয়ে দিল। নদীর এক কাজিন বলে ওঠে, দুলাভাই, আপনি এমন কেন করছেন? নিজেও খেলতে চাইছেন না, আবার আপুকেও খেলতে দিলেন না। এখন আর 5 জন আছে, সেখানে আপুকে তো দাঁড়িয়ে থাকতে বলেছে। আপনার আপু প্রেগনেন্ট, তাই অত দাঁড়িয়ে থাকতে পারবে না। আপনি অন্য কাউকে নেন। আয়ন নদীর হাত ধরে নিচে চলে গেল। নদীকে নিয়ে চেয়ারে বসে পড়ল। নদী বলে উঠল, এমন কেন করলে? আর তো মাত্র 5 জন ছিল, সেখানে কেন তুমি আমাকে এভাবে নিয়ে আসলে? তুমি আসলে সব জায়গায় সিনক্রেট করো। আয়ান, এই বদ অভ্যাস বাদ দাও, মেজাজ গরম হয়ে যাচ্ছে। নদীর আব্বু আম্মু সামনে বসে সব শুনতে পেল। আয়ন বলে উঠল, তুমি আয়ানের বউ, অন্যজনের বউ না। তোমাকে পরপুরুষ স্পর্শ করবে আর আমি এখানে বসে থেকে দেখে হাততালি দিব? তাহলে এইসব ভেবে থাকলে ভুল ভাবছো।
ওইখানে ছেলেগুলো মেয়েদের মুখে পর্যন্ত হাত দিতে পারবে। ফাইজলামি হচ্ছে নাকি? আয়নের কথা শুনে নদী অবাক হয়ে গেল। নদীর আব্বু আম্মু শুনে বেশ অবাক হয়ে গেল। দুজন দুজনের দিকে তাকালো। আয়ন সামনে তাকিয়ে দেখতে লাগলো। নদী মুগ্ধ হয়ে আয়নের দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর তাকিয়ে বলল, তুমি যে অতগুলো মেয়ের হাত ধরলে, সেখানে তো ওদের হাজবেন্ড কিছু বললো না? তোমার বউকে টাচ করলে দোষ? তুমি আমাকে খেলতে বাধ্য করছো। আমি তো খেলতে চাই নাই। আমি যখন ওদের হাত স্পর্শ করছিলাম আমার ভিতরে অন্যরকম ফিলিংস কাজ করতে নিয়েছিল। সো আমি বুঝি ওইখানে কেমন পরিস্থিতি তৈরি হয়েছে। আয়নের দিকে নদী অবাক চোখে তাকালো। নদী আয়নকে রাগানোর জন্য বলল, অনেক মজা লাগছিল তাই না? কি বলতে চাচ্ছ? হ্যাঁ বুঝছি, অনেক ভালো ফিল নিচ্ছিল। ধ্যাত, তোমার সাথে ঝগড়া করার ইচ্ছে নাই। আয়ন উঠে চলে গেল। আয়ন নদী হাসতে লাগলো। পেছনে ওর এক কাজিন বলে উঠল, ভাগ্য করে হাজবেন্ড পাইছস। তোদের কথা সব শুনলাম, বেশ অবাক হইলাম। বয়সে বড় হইলেই হয় না। আয়ান এখানে সবার থেকে ছোট, অথচ ওর বুদ্ধির কোনো তুলনা হয় না। আর আরেকটাই জিনিস অবাক হলাম, কিভাবে তোকে বলবো ওই কেমন ফিল করছে। দেখ, এখানে অনেকেই কিন্তু খেলছে, কেউ কিন্তু বউকে বলা তো দূর, আরও মজা নিচ্ছে। আর সেখানে ওই সত্যিটা বলে দিল, নিজের বউকে বাহানা দিয়ে নিয়ে আসলো। সত্যি তুই লাকি। নদী ওর কাজিনের কথা শুনে আয়নের দিকে তাকিয়ে থেকে মনে মনে বলতে লাগলো, আসলে আমি লাকি ওর মতো হাজবেন্ড পেয়ে। ছোট হইলে ওর ভেতরে ম্যাচুরিটি বেশি আছে। আল্লাহ আমার জামাইটা যেন সারা জীবন এমন থাকে। নদী আয়নকে দেখতে লাগলো। আয়ন হুট করে উধাও হয়ে গেল। সাগর আয়নকে দেখতে না পেয়ে স্টেজ থেকে নেমে আয়নকে খুঁজতে লাগলো। আয়নকে খুঁজতে খুঁজতে বাসার ভিতরে গিয়ে পেল। আয়ন ফোন রেখে পিছনে তাকালো। আয়ন হেসে বলল, কি ব্যাপার সাগর বাবু, আমাকে খুঁজলেন বুঝি? সাগর রেখে আয়নকে চাকু মারতে যাবে। আয়ন সাথে সাথে হাত ধরে ফেল। শক্ত করে হাত ধরে আস্তে আস্তে কানে কাছে এসে বলল, কুল, এত মাথা গরম ভালো না। এখানে আমাকে মারলে ফেসে যাবে তো, একজনের না একজনের চোখে পড়ে যাবে। নোভা হুট করে এসে সাগরের কলা ধরে টান দিয়ে সোজা করে দাঁড় করিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তোমাকে কতবার বলেছি আমার বোনকে বিধবা করে দেওয়ার প্ল্যান করো না? আমার কথা কি তোমার কানে যায় না? আরে শালিকা যে, ওই আমাকে মারতে আসে নাই তো, ওই তো এসেছে। আয়ন কথাটা বলে রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, বেশি বার বাড়িস না, ঝড়ে পড়ে যাবি। আয়ন কথাগুলো বলে সাগরকে ধাক্কা দিয়ে চলে গেল। সাগর রাগে বলে ওঠে, ওই কুত্তা কোনো প্ল্যান তো করছে, ওই চুপ থাকার মানুষ না, ওই আমাকে মেরে ফেলার প্ল্যান করছে। এইসব ভুল কথা, তুমি হুদাই সন্দেহ করছো। আয়ান তোমাকে মারার হলেই আগেই মেরে ফেলতো। ওর এত নাটক করার কোনো দরকার নেই। ওর প্রতি দেখি খুব মায়া, তাই না? ওর হয়ে খুব বকবক করস। ওকে যতবার মারতে গেছি তুই ততবার মাথা দিয়েছস। দেখ, আমার স্বার্থে টান লাগলে তোর মতো লোভাকেও আমি ছাড়বো না। তাতে বুঝতে পারছি তুই যে আমাকে ইউজ করছস। এইটাই, আর তোকে প্রমাণ করা লাগবে না। আমি সব কিছু বুঝে গেছি। সাগর রেগে নোভার গলা টিপে ধরে বলে, তোকে আগে মারবো, তুই বুঝে গেছিস না? তুই আগে মৃত্যু গ্রহণ কর। নোভা হাসতে লাগলো। সাগর রেগে গালে থাপ্পড় মারল। হুট করে পিছনে কয়েকজন আসলে সাগর তাড়াতাড়ি করে নোভাকে ছেড়ে তাড়াতাড়ি করে চলে গেল। নোভা পেছনে তাকাতেই ওর কাজিনরা হাসতে লাগলো আর বলল, বাহ বোন বাহ, রোমান্স করার জন্য বাসার পেছনে চলে এসেছো। আগে বললে স্পেশাল রুম রেডি করে দিতাম। নোভা লজ্জার ভান করে চলে গেল। নোভা আস্তে আস্তে হাঁটতে লাগলো। নোভার বুকটা যেন ফেটে যাচ্ছে। নোভা গাড়িতে গিয়ে বসে থেকে কান্না করতে লাগলো আর ভাবতে লাগলো, আমি এত অভাগা কেন? আমি কেন ঠিক সিদ্ধান্ত নিতে পারি না? আমি সবসময় ভুল সিদ্ধান্ত নিই। আমি কার জন্য এত কিছু করছি? আমাকে ওই ফ্যামিলি থেকে দূরে রেখেছে। ওর জন্য আমি আয়ানের মতো ছেলেকে পেয়েও হারিয়ে ফেলেছি। আল্লাহ, আমি কিভাবে আয়ানের কাছে ক্ষমা চাইবো? ওই আমাকে কখনোই ক্ষমা করবে না। ওর আবেগ, বিশ্বাস, ভালোবাসা সব কিছু নিয়ে আমি খেলেছি।
ওই আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেল, আর আমি অন্যজনের জন্য ঠকিয়ে দিলাম। নোভা কান্না করতে করতে চুপ করে বসে থাকলো। ওইদিকে সবাই খেলা শেষ করলো, অ্যাওয়ার্ড দিতে শুরু করলো। নোভার নাম ডাকলে নোভাকে পেল না। নোভাকে বারবার ডাকলো, ওর ছাড়া না পেয়ে সাগর স্টেজে গিয়ে অ্যাওয়ার্ড নিল। সবাই এক এক করে অ্যাওয়ার্ড পেল। নদী, আয়ান, নদীর আম্মু নোভাকে খুঁজতে লাগলো। নদীর আম্মু নোভার ফোনে ফোন দিতে লাগলো, দেখে ব্যাগে ফোন রেখে গেছে। নদী বলে উঠল, নোভা কই গেল? সাগরকে জিজ্ঞেস করো আম্মু। নদীর আম্মু সাগরের কাছে গিয়ে বলল, বাবা, নোভা কোথায়? ওই আশেপাশে তো থাকার কথা, আমি ও তো খুঁজছি। একটু দেখো তো কই গেল। আয়ান, তুমি একটু দেখো না কোথায় গেল। আমার হাত পা ব্যথা করছে, হাঁটতে পারছি না। আচ্ছা তুমি থাকো, আমি আসছি। আয়ান খুঁজতে লাগলো, সাগরও নোভাকে খুঁজতে লাগলো। দুজন সামনাসামনি হলে আয়ান রাগে সাগরের গলা চেপে ধরে বলল, নোভা কোথায়? আমি জানি না কলার স্যার। নোভা কোথায়? যেখানে না সেখানে থাক, তাতে তোর কি এত উত্তেজিত কেন? সাগর, আমি লাস্টবার বলছি, নোভা কোথায়? বলবো না, যা। আয়ন রাগে সজোরে ঘুষি মারল। সাগর ছিটকে পড়ে গেল। সাগর রাগে উঠে আয়নকে লাথি মারল। দুজন একে অপরের সাথে মারামারি করতে লাগলো। আয়ন বলে ওঠে, নোভার কিছু হইলে আমি তোকে খুন করে ফেলবো। আমি তোকে বাঁচতে দিলে তো তুই বাঁচবি। সাগর পিস্তল বের করে আয়নের দিকে গুলি চালালে আয়ন লাফ দিয়ে সরে গেল। সাগরের লোকজন গুলির শব্দে চলে আসলো। গুলির শব্দে সবাই ছোটাছুটি করতে লাগলো। আয়ন এই সুযোগে সাগরের পেটে কয়েকটা একের পর এক ঘুষি মারতে লাগলো। সাগরের লোকরা উপরের দিকে গুলি মেরে বলে, প্রাণ বাঁচাতে চাইলে এখান থেকে পালান আপনারা, এখানে একদম দাঁড়াবেন না। ভয়ে সবাই দৌড়ে চলে গেল। নদী আয়নের কাছে আসলো। নদীর আম্মু সাগরকে তুলে ধরল। নদী বলে ওঠে, আয়ান, সাগর এখান থেকে চলো। তোমরা যাও এখান থেকে। আঙ্কেল আন্টি নদীকে নিয়ে এখান থেকে চলে যান। সাগরের হাত ধরতে সাগর হাসতে হাসতে বলল, নিজের জীবন নিয়ে ভাব, অন্যের জীবন নিয়ে ভাবিস না। নোভা গাড়ি থেকে নেমে আসলো। নদী আয়নকে টেনে নিয়ে যেতে লাগলো। আয়ন নদীকে বোঝাতে লাগলো। সাগর নদীর আম্মুকে সরিয়ে দিয়ে আয়নের দিকে গুলি করতে নোভা দৌড়ে গিয়ে আয়নকে জড়িয়ে ধরল। নোভার পিঠে গুলি লাগলো। সবাই জোরে চিৎকার দিল। আয়ন থ হয়ে গেল। সাগর আরেকটা গুলি করতে যাবে, সাথে সাথে আয়ন পিস্তল বের করে সাগরের হাতে গুলি করলো। সাথে সাথে মাথার দিকে গুলি করলে সাথে সাথে কেউ এসে সাগরকে গাড়িতে তুলে নিয়ে গেল। নদীর আব্বু আম্মু নোভাকে ধরল। নোভার আব্বু আম্মু চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। আয়ন সাগরের গাড়ি পিছনে দৌড়ে বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, তোর যদি সাহস থাকে সামনে থেকে লড়াই কর, পালিয়ে কেন যাচ্ছিস? আয়ন দৌড়ে গিয়ে ওর গাড়িতে গুলি করতে লাগলো। টায়ারে গুলি করতে গিয়ে দেখে গুলি নাই। আয়ন রাগে বলল, আহ, সঠিক সময় গুলি শেষ হইতে হইল। নদী আয়নকে গাড়ির ভিতর থেকে ডেকে বলল, আয়ান, নোভাকে নিয়ে হাসপাতালে যেতে হবে, তুমি ওঠো। আয়ন নদীর কথায় চমকে গেল। আয়নের মনে পড়তেই দৌড়ে গাড়িতে উঠে পড়ল। আয়ন গাড়িতে উঠে নদীর কাছ থেকে নোভাকে নিয়ে বিলাজের খুলে রক্ত বের হওয়ার জায়গায় চেপে ধরল। নোভা আয়নের শরীরের ঘ্রাণে বুঝতে পারল আয়নকে জড়িয়ে নিয়েছে। নোভা আয়নকে শক্ত করে ধরে থাকলো। নোভা মনে মনে বলতে লাগলো, আজও আমার ক্ষত তোমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে আয়ান। আমি ব্যর্থ নারী যে তোমার ভালোবাসা বুঝতে পারি নাই আয়ান। আয়ন নোভাকে নদীর কোলে দিয়ে বলল, স্টপ, গাড়ি থামান। এইসব কি বলছো? গাড়ি কেন থামবে? আমার মেয়ে মৃত্যু সজ্জায় আর তুমি গাড়ি থামাতে বলো? গুলি তাড়াতাড়ি না বের করলে ও মারা যাবে। আয়ন ড্রাইভারকে গাড়ি থামাতে ধমক দিলে গাড়ি থামিয়ে দিল। আয়ন গাড়ির পাশে একটা গাড়ি আসলো। আয়ন থাই গ্লাস নামিয়ে দিল, ওকে ফার্স্ট বক্স দিয়ে দিল। আয়ন রাগে বলল, সব জায়গায় আগুন লাগিয়ে দাও, প্রমাণের দরকার নাই, ওই আমার হাতে খুন হবে। আয়নের কথায় মুখোশ পরা মানুষের ভিতর একজন বলে, স্যার, নিজের হাতে আইন তুলে নেবে? সেইটা আপনাদের ভাবতে হবে না। আপনাদের যে অনুমতি দিয়েছি শুরু করে দেন, আর আমার অপেক্ষা করা লাগবে না। নোভা, কি হয়েছে? এই নোভা। রাকিব গাড়ি দরজা খুলে নোভাকে ধরলো। আয়ন বলে উঠল, ছাড়ো, আমাকে বাঁচাতে গিয়ে গুলি লাগছে। হোয়াট? সর, আমি তোকে পরে আপডেট জানাবো, আমাকে কাজ করতে দে, যা।
রাকিবকে সরিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে আয়ন ফার্স্ট বক্স খুলে কেচি বের করে নোভার যে অংশে গুলি লাগছে ওই অংশ অনুযায়ী শাড়ি ব্লাউজ কেটে নিল। নদীর আম্মু বলছে, এই ছেলে পাগল হয়ে গেছো নাকি? আমার মেয়েকে নিয়ে তামাশা শুরু করেছো নাকি? আয়ন কোনো কথা না শুনে নদীর দিকে নোভাকে উপর হয়ে বসতে দিল। নোভাকে মেরে অজ্ঞান করে দিয়ে আয়ন ডাক্তারের মতো করে গুলি বের করতে লাগলো। নদীর আম্মু রেগে গেলে নদীও রেগে গেল। আয়ন কারো কোনো কথা না শুনে গুলি বের করে ভালোভাবে পরিষ্কার করে সেলাই করে দিল। আয়ন ব্যান্ডেজ করে দিয়ে বলল, আমি নামছি। আয়ন চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে সামনে গাড়িতে উঠে পড়ল। নদী ভয়ে চিৎকার দিল। আয়ন গাড়িতে চলে গেল। 2 দিন পর আয়ন বাসায় ঢুকলো। আয়নের আব্বু আয়নকে দেখে বলল, আয়ান, তুই 2 দিন কোথায় ছিলি? আম্মু আব্বু তোমরা কবে আসলে? আমার প্রশ্নের উত্তর দে, তুই কোথায় ছিলি? আর তোর সাথে সাগরের কিসের শত্রুতা? নদী কেমন আছো? আম্মুর প্রশ্নের উত্তর দাও। তুমি 2 দিন কোথায় ছিলে? আর ওরা কারা ছিল? আর তুমি কিভাবে গুলি বের করলে? তুমি এসব কিভাবে জানো? আর তুমি ওদের বললে সব কিছু আগুন লাগিয়ে দিতে। সত্যি সত্যিই তো সাগরদের সব কিছু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আয়ন কিছু বলার আগে সাগর বাসার ভেতরে ঢুকে বলল, তার বাচ্চাতে আমার সব শেষ করে দিয়েছোস, আমি তোকে ছাড়বো না। সাগর আয়নকে গুলি মারার আগে আয়ন সাথে সাথে ঘুরে উঠে সাগরের হাতে গুলি করে দিল। সাগরের মাথায় গুলি করার আগে রাকিব বলে উঠল, মাথায় করিস না, বুকে কর। রাকিব তুই? চুপ, তোকে আমার কাজিন ভাবতেও ঘৃণা হয়। আয়ন সাগরের বুকে গুলি মারতে যাবে। রাকিব সাগরের হাত দিয়ে সাগরের পিস্তল দিয়ে আয়নের হাতে গুলি করলে সবাই জোরে চিৎকার দিয়ে উঠল। আয়ন হাসি দিয়ে সাগরের বুকে মারল। সাগর কিছু বলার আগে রাকিব বাঁশি দিল। পুলিশ দৌড়ে আসলো। আয়নকে রাকিব ধরে বলল, আপনি ঠিক আছেন? পুলিশরা সাগরকে নিয়ে যেতে লাগলো। অফিসার আয়নের হাত ধরে বলে, স্যার আপনি হসপিটালে চলেন। সমস্যা নাই, আপনারা ওকে নিয়ে যান। আর হ্যাঁ, 20 মিনিট ভিতরে এয়ারপোর্টে ঘেরাও দিয়ে দেন, না হইলে ওর বাবা মা পালিয়ে যাবে। পুলিশ অফিসার চলে গেল। রাকিব একে অপরের দিকে চোখ টিপ দিল। নদী এসে রাকিবকে মারতে যাবে। সাথে সাথে নোভা বলে ওঠে, আপু, রাকিব আয়ান একই গ্রুপের লোক। ওরা প্ল্যান করে ইচ্ছে করে গুলি করেছে। আপু, আপনাকে দেখার অনেক শখ ছিল। আপনাকে দেখতে পেয়ে ধন্য হয়ে গেলাম। দূর শালা, আমার বউর সাথে ফাইজলামি করলে কানের নিচে বাজাবো। ওকে, যা করলাম না, বাট সত্যি বলতে উনি আমার ফুফাতো বোন। হোয়াট? সাগর আমার চাচাতো ভাই ছিল। আগে তো বলস নাই। ওকে ভাই পরিচয় দিতে ঘৃণা লাগতো। রাকিব, তুই নিজের চাচাকে ধরিয়ে দেওয়ার জন্য এইসব প্ল্যান করলি? ফুপি, দুর্নীতি সব পুড়ে ছাই হয়ে যাওয়া ভালো। আয়ান, গুলি বের কর। ওয়েট, মাথা ব্যথা করছে, 2 দিন ঘুমাই নাই। আয়ন হাত দিয়ে গুলি বের করে নিল। আয়নের আম্মু আয়নের কাছে এসে বলল, তুই কি মানুষ? আয়ান, তোকে আমি চিনতে পারছি না। গুলি নিয়ে খেলা করছিস কিভাবে? গুলি লেগেছে তাতে কিভাবে জানোয়ার মতো হাত দিয়ে গুলি বের করলি? আর তোর কাছে গুলি কীভাবে আসলো? আর এমন সাংঘাতিক প্ল্যান কিভাবে করতে পারস তুই? পুলিশ তোকে না ধরে ওকে ধরলো কেন? আম্মু শান্ত হও, এইসব গুলি অনেক খেয়েছি, এইসবে আমার কিচ্ছু যায় আসে না। অনেক গুলি খাইছো মানে? পিঠে, হাতের ওইদিকে সব গুলির দাগ ছিল? আর আমাকে মিথ্যা বলেছো? কেটে গিয়ে এমন হয়েছে? আয়নের আম্মু আয়নের শার্ট টান দিয়ে ছিঁড়ে ফেল। সবাই চমকে উঠল। আয়নের পিঠে গুলির অনেক নিশানা আছে। আয়নের আম্মু আব্বু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তোকে পড়াশোনা করার জন্য দিয়েছিলাম, খুনি হতে বলি নাই তোকে। আঙ্কেল, ওই কোনো খুনি না। আয়ান রাকিব গোয়েন্দা বিভাগের সদস্য। নোভার কথা শুনে সবার চোখ কপালে উঠে গেল। আয়ন রাকিব অবাক হয়ে পড়ল, তুই কিভাবে জানলি? সাগর আমাকে সব বলেছে। আমি বিশ্বাস করি নাই, কিন্তু সেদিন আমি বিশ্বাস করেছি। তুই যখন আমাকে ধরলি তখন তোর কণ্ঠ পেয়ে বুঝেছিলাম। ওটাই কেমনে চিনলি? আমি তো কণ্ঠ চেঞ্জ করে নিয়েছিলাম। তোকে ওই কণ্ঠে কথা বলতে আমি দেখেছি। আয়ানের সাথে কথা বলছিলি, তখন আমি আয়ানের পাশে বসেছিলাম। আয়ান আমার হাত ধরেছিল, আমি দুষ্টুমি করছিলাম দেখে, আর তোর সাথে কথা বলছিল। তোকে আয়ান আগে থেকে চেনে? আমরা ক্লাসমেট ছিলাম। আমরা ফ্রেন্ড, আমাদের মাঝে ঝামেলা হওয়াতে আমরা একে অপরের সাথে কথা বলি না। আয়ান, রাকিব তোমরা?
এইসব সদস্য কেন হয়েছ? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ইচ্ছে ছিল তাই। আঙ্কেল সরি, আপনার একটাই ফ্যাক্টরি পুড়ে গিয়েছে। কোনটা? 4 নম্বরটা। আয়ান থমকে গেল। আয়ান রাগে বলল। কি উনি ওইসব কাজে জড়িত আছে? আয়ান রেগে পিস্তল ধরতে যাবে, সাথে সাথে রাকিব হাত ধরে আস্তে আস্তে বলল। আরে ফুপা ওখানে চাচ্চুকে দিয়েছিল, সেখানে সেখানে সে ওইসব করে। ফুপা জানে না। ও আগে বলবি না? না শুনে এমন কাজ করিস কেন? আমি জানি কি করছো, বাট ভালো কাজ করছো। আমি যদি আগে জানতাম ওরা মেয়ে পাচার থেকে শুরু করে সব করে, আমি তাহলে আগেই অ্যাকশন নিতাম। জি ফুপা, তা তো আমরা জানি। কোনো লোভ হইল না? এইসব ঝামেলার জন্য মেয়েটাকে একটা কলেজ পড়ুয়া ছেলের সাথে বিয়ে দিলে? দিন শেষে সেই ওর মৃত্যু নিয়ে খেলা করে। মানে কি বলবো আমি সত্যিই বুঝতে পারছি না। আয়নের হাত ধরে আয়নের আম্মু নিজের মাথায় রেখে বলল। আমাকে ছুঁয়ে বল, তুই আর কখনো এসব করবি না। তুই গোয়েন্দা এজেন্ট থেকে বের হবি। আম্মু হাত ছাড়ো, আমি এখান থেকে সরবো না। আমি তো খারাপ কিছু করছি না। আয়ান, এই পথ থেকে সরে আছো। আমার মেয়ের লাইফ তোমার সাথে জড়িয়ে আছে, সাথে তোমার ভবিষ্যতে বাচ্চার কথা ভাবো। আমি ছেড়ে দিব, সময় হোক, এখন না। এখন ছাড়বে না? কখন সময় হবে? আচ্ছা ছেড়ে দিব। তা শালিকা কি অবস্থা? এই নেন পিস্তল। আয়ন নোভার কাছে গিয়ে রুমাল হাতে নিয়ে নোভার হাতে দিয়ে পিস্তল দিয়ে সোজা ওর বুকের মাঝে লাগিয়ে বলল। আপনার কলিজার টুকরার এখানে মেরেছি, এখন তো আমার মৃত্যু নিশ্চিত। নেন, সময় নষ্ট না করে গুলি করে দেন। আর কারো মন নিয়ে খেলার কোনো প্রয়োজন নাই। এই মন একসময় নিজে থেকে পুড়ে ছাই হয়েছে, এখন আর পুড়বে না। তাই সময় নষ্ট না করে গুলি করে দেন ম্যাম। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব। আয়ন বুকে চেপে ধরল। নদীর আব্বু আম্মু সবাই বলে উঠল। এইসব কি হচ্ছে? পাগল হয়ে গেলে নাকি? পাগল না জান, তোমার বোনের প্রিয় মানুষকে গুলি করছি। বেচারা আবার আমাকে কিভাবে কষ্ট দিবে সেটা প্ল্যান করতে আবার মাথা ঘুরে যদি পড়ে যায়। তাই এত চিন্তা না করে সোজা আমাকে গুলি করে দিয়ে একটু শান্ত হোক। নোভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ন 1 থেকে 3 পর্যন্ত গুনতে লাগলো। নোভার সাথে সাথে পিস্তল ধরে নিজের বুকে গুলি করতে যাবে, আয়ন কেড়ে নিয়ে ফেলে দিল। আয়ন বলে ওঠে। নাটক শুরু করছেন? গুলি করা বাদ দিয়ে নাটক করে নিজেকে গুলি করতে যান কেন? নোভা হাঁটু গেড়ে বসে আয়নের পা ঝরিয়ে ধরে হামা করে কান্না করতে লাগলো। আয়নের বুকের ভিতর কেঁপে উঠল। সবাই হক চকিয়ে গেল। আয়ন নদীর দিকে তাকাতেই নোভা আয়নের পা জড়িয়ে ধরে বলতে লাগলো। আমাকে ক্ষমা করে দাও আয়ান, আমি আমার পাপের শাস্তি পেয়েছি। আয়ান, আমাকে আর এমন কিছু করতে বলো না। আমি তোকে আঘাত আর কি করে করব? আমি তোমাকে আঘাত করার আগে জানো আল্লাহ আমাকে নিয়ে যান। আয়ান, তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দিও। আমি আমার অপরাধ বোধের কারণেই নিজের ভিতর শেষ হয়ে যাচ্ছি। আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। আয়ান, তুমি আমাকে মেরে ফেলো, আমি বাঁচতে চাই না। আমি তোমার সামনে থাকলে আমার অতীত মনে পড়ে যায়। আমার নিজের প্রতি ঘৃণা আসে, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। আমাকে প্লিজ মুক্ত করে দাও। আমি এইভাবে তিলে তিলে বাঁচতে পারছি না। আয়ন এক ঝটকে সরিয়ে পিস্তল তুলে নোভার দিকে ধরলে। নোভা সোজা হয়ে দাঁড়িয়ে বলল। মেরে ফেলো আমাকে, আমি চাই না বাঁচতে। তুমি আমাকে মেরে ফেলো, তাহলে নিজের মনকে সান্ত্বনা দিতে পারবো। আমি কি বোকা নাকি যে তোমায় মারবো? তুমি তিলে তিলে মরবে, ওইটা আমার কাছে বেস্ট অপশন। আয়ন শার্টে বোতাম লাগিয়ে নিয়ে বলল। নদী, তুমি কি এখানে থাকবে নাকি আমার সাথে যাবে? নোভার সাথে তোমার কিসের সম্পর্ক? ক্লাসমেট কখনোই হতে পারে না। কি সম্পর্ক বলো আমাকে? আমি যদি নিজে বের করি তাহলে তোমাদের জন্য মোটেও ভালো হবে না। আপু, আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। আমি তো সাগরকে ভালোবাসি। সেখানে আয়ানের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে বলো? নোভার কথা শুনে নদী চুপ হয়ে গেল। কিন্তু নদীর মনে খটকা লাগলো। আয়নের দিকে তাকাতেই আয়ন নদীর দিকে তাকিয়ে বলল। নদী, আমি তোমাকে সত্যি কথা বলবো। নোভাকে আমি ভালোবাসতাম,
ভালোবাসি বলি নাই, বাসতাম বলছি। আয়নের কথা শুনে সবাই ভুরকুচকে তাকালো। নদী কয়েকবার পিছিয়ে গেল। নোভা বলে উঠল, আয়ান প্লিজ চুপ করো, বাজে কথা বলবে না। বাজে কথা কি একদিন তো ওই জানতে পারবে। সত্যি কখনোই চাপা থাকে না। একদিন বের হয় নদী, আমি তোমাকে সব সত্যি বলি, এতে আমাকে ঘৃণা করবে। তাও আমি সত্যি বলবো, আমি নোভাকে ভালোবাসতাম। নোভার কারণে আমি তোমাকে ভালোবাসতাম না। আমাকে স্পর্শ করার জন্য তোমার থেকে যে টাকা নিতাম আর আমার বেতনের সব টাকা মিলে আমি নোভার হসপিটালের বিল পরিশোধ করতাম। আমি তোমাকে ঘৃণা করতাম কারণ আমি সিসিটিভি ছোট একটা ফুটেজ দেখেছিলাম। সেখানে স্পষ্ট ছিল তুমি নোভাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিলে, যার কারণে নোভা কোমায়। সেইখান থেকে তোমাকে আমি ঘৃণা করতাম। আয়ান প্লিজ চুপ করবে। আয়ান অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু। নদী পাথরের মতো হয়ে গেল। নোভা আয়নকে থামাতে আসলে আয়ন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তোমাকে আমি আগে ভালোবাসি নাই, কারণ একজন আমার মনে জায়গা করে নিয়েছিল। আমি তোমাকে বিয়ে করতে চাই নাই। তুমি জানো জোর করে বিয়ে করতে বাধ্য করছিল আমাকে। তুমি তো জানো আমি কতটা ঝামেলা করছিলাম, তাও শুনে নাই। আর বাসর ঘরে তোমাকে দেখে আমার মাথা ঠিক ছিল না। রাগে তোমাকে আমি বাসরাতে খুন করতে চাইছিলাম। ভাগ্যক্রমে তুমি বেঁচে যাও, সাথে সাথে উঠে পড়ছিলে। আয়নের কথা শুনে সবাই যেন থ হয়ে গেল। আয়নের আম্মু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি বৌমাকে তুই মেরে ফেলার চেষ্টা করছিস? তুই কি মানুষ নাকি জানোয়ার? নদী জোরে চিৎকার দিয়ে বলল, আজ থামো, আমি আর কিছু শুনতে চাই না। তোমাকে সব শুনতে হবে। আমি বাচ্চার কথা শুনে প্ল্যান করেছিলাম। বাবু হয়ে গেলে আমি বাচ্চাকে নিয়ে নোভাকে নিয়ে পালিয়ে অনেক দূরে যাব, যাতে কেউ আমাদের ধরতে না পারে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, সেই আমাকে ছেড়ে চলে গেল। আর একটা চিরকুট দিয়েছিল, আর একটা না পড়ে ছিঁড়ে ফেলেছি। বড় চিরকুটে লেখা ছিল, সেই আমার উপরে প্রতিশোধ নিয়েছে, আমাকে সেই ভালোবাসে নাই। সব চিরকুটে সব খুলে পড়ল। সবাই নোভার দিকে তাকালো। নোভা মনে মনে ভাবতে লাগলো, তাহলে ওই সেই চিরকুট পড়ে নাই। যাক, বাঁচা গেল। আমার ভালোবাসা অপ্রকাশ্যই থাক। যদি ওই জানতো তাহলে ওই আমার সাথে থাকতো। আপুকে কখনোই ভালোবাসতো না। বেঁচে গেছি। নোভার কথাগুলো ভাবছিল। নদীর আগে ফেটে পড়ল। নদী হুঙ্কার দিয়ে বলে উঠল, আমার সন্তানকে নিয়ে পালানোর প্ল্যান করছস? তুই এই মুহূর্তে এখান থেকে চলে যা, না হইলে আমি তোকে খুন করব। তুই আমার আসল রূপ প্রকাশ করতে বাধ্য করিস না। ড্যাড, মম, এইটাকে এখান থেকে বের করো, না হইলে আমি ওকে খুন করব। নদী, আমি এখন তোমাকে ভালোবাসি। আয়নের কথা শুনে নদীর কাছে এসে সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় মেরে দিলে আয়ন টাল সামলাতে না পেরে পড়ে গেল। নদী জোরে চিৎকার দিয়ে বলে উঠল, আমার বোনের পাত্তা না পেয়ে এখন আমাকে বলস আমাকে ভালোবাসোস। আমার বোন বেইমানি করলেও তুই কেমন পুরুষ রে? আমার বোন সত্যি তার ফ্যামিলির সাথে গেছে নাকি অন্য কেউ নিয়ে গেল, সেদিকে কোনো খোঁজ নিয়েছিলি? ওইসব পরে সোজা বউয়ের কাছে চলে গেলি। একটা অপশন গেছে, আরেকটা অপশন কাজে লাগাস। তোর কি মনে হয় তোর এই সেকেন্ড হ্যান্ড ভালোবাসা আমি গ্রহণ করব? ইম্পসিবল। তুই এখান থেকে বের হয়ে যা। নদীর কথা শুনে আয়ন গালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। ওকে লাগবে না তোমাদের কাউকে। তোমার বোনকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসলাম, তাও আমার জন্য এক চুল পরিমাণ ভালোবাসা আমার জন্য জন্ম নেয় নাই। আর সেখানে তো তার বড় বোন তুমিও যে দিন শেষে চলে যাবে সেইটা আমি জানি। ভালো থাকো, গুড বাই। বের হয়ে যা এখান থেকে। তুই ঠিক ধরছস, আমিও তোকে ঠকাবো। তুই তো ভালো মানুষ, তুই মানুষকে ঠকাতে পারিস না। যত ঠকানো তো আমার ফ্যামিলির মানুষ ঠকায়। তোর মতো কুলাঙ্গার স্ত্রী হয়ে থাকতেও লজ্জা লাগছে। তুই এমন স্বামী নিজের গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য নিজের স্ত্রীর থেকে টাকা নিয়ে কাছে আসছস। তুই এমন জঘন্য স্বামী যে কিনা দিনের পর দিন আমাকে ঠকিয়ে গেছে, আর সেখানে আমি কিনা বোকার মতো অপেক্ষা করে গেছি। তুই একদিন আমাকে ঠিক ভালোবাসবি। জাস্ট হেট ইউ। বের হয়ে যা। নদী রেগে আয়নের হাত ধরে ধাক্কা দিয়ে সদর দরজা থেকে বের করে দিল। আয়ন সদর দরজায় লাথি মেরে চিল্লাইয়া বলল, আই লাভ ইউ নদী, আই লাভ ইউ আমার বাবুর আম্মু।
আয়নের কণ্ঠ নদীর কানে আসলে নদী পাত্তা না দিয়ে দৌড়ে রুমে চলে গেল। আয়ন কলার ঠিক করে বাসা থেকে বের হয়ে গেল। 6 মাস পর আয়ন দৌড়ে হসপিটালে যেতে লাগলো। আয়ন 5 নম্বর কেবিনের সামনে যেতে দেখে নদী চিৎকার করে কান্না করছে। আয়ন দৌড়ে গিয়ে নদীর সামনে দাঁড়িয়ে ওর হাত ধরে বলল, জান, অনেক কষ্ট হচ্ছে তোমার। জান, কান্না করো না। আয়নের হাত জড়িয়ে ধরে নদী কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আয়ান, আমার অনেক ব্যথা করছে, আমি আর পারছি না। আয়ান, আমি মনে হয় বাঁচবো না। আয়ান, আমাকে ক্ষমা করে দিও। আয়ান, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার অনেক দেখতে ইচ্ছে করছিল। আমি ভেবেছি তোমাকে বুঝি আর দেখতে পারবো না। তোমাকে দেখে নিলাম, আমি এখন নিশ্চিন্তে মরতে পারবো। নদীর কথা শুনে আয়ন কান্না করে দিয়ে বলল, বাজে কথা বলো না, তোমার কিছু হবে না। তুমি বাবু সুস্থ হয়ে ফিরবে। জান, কান্না করো না, আল্লাহর উপরে ভরসা রাখো। আয়ান, আমার অনেক ভয় লাগছে। ব্যথায় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আয়ন নদীর হাত শক্ত করে ধরে কান্না করতে করতে বলল, জান, অপেক্ষা করো, তোমার কিচ্ছু হবে না। এই ডাক্তার কি করছেন কি? আমার স্ত্রীর যদি কিছু হয় আমি আপনাকে খুন করে ফেলবো। দেখতে পাচ্ছেন আমার স্ত্রী ব্যথায় কুকড়ে উঠছে, আর আপনারা কোন কচু করছেন? তাড়াতাড়ি আমার বউকে ঠিক করে দেন, না হইলে আমি আগুন লাগিয়ে দিব। আয়নের কথা শুনে ডাক্তার তাড়াতাড়ি নার্সকে ভিতর নিয়ে যেতে বলল। নদী আয়নের হাত ধরে রেখে বলল, জান, যাবো না তোমাকে ছেড়ে। আমার অনেক ভয় লাগছে। যদি আমি আর তোমাকে দেখতে না পাই, আমি তোমাকে ছেড়ে যাব না। নদীকে নিয়ে চলে গেল। আয়ন কান্না করতে লাগলো। আয়ন কান্না করতে করতে বলতে লাগলো, আল্লাহ গো, আমার বউকে আমার কাছে সুস্থ হিসাবে ফিরিয়ে দিও। আমি আপনার কাছে কিছু চাই না। আমার স্ত্রীকে ভালো রাখেন আল্লাহ। আমি আমার স্ত্রীকে ছাড়া থাকতে পারবো না। আল্লাহ, আমাকে নিয়ে নেন, তাও আমার স্ত্রী কিছু করেন না। আয়ন কান্না করতে করতে ভেঙে পড়ল। নদীর আব্বু আম্মু আয়নের আব্বু আম্মু এসে ধরল। নোভা আয়নকে ধরে বলল, কান্না করো না আয়ান, আপুর কিচ্ছু হবে না। আল্লাহ নিশ্চয়ই দুজনকে সুস্থ রাখবেন। আয়ান, এভাবে কান্না করিস না। বৌমা বাবু সুস্থ হয়ে আসবে, আল্লাহর উপর ভরসা রাখ। হ্যাঁ আয়ান, শোনো, এভাবে ভেঙে পড়ো না। আয়ন কারো কথা শুনলো না। আয়ন কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমি কিভাবে শান্ত হব? আমার বউ ব্যথায় ছটফট করছে, আর আমাকে বলেন আমি শান্ত হব? নদীর আম্মুও কান্না করতে লাগলো। আয়নের কান্না আর কথাগুলো শুনে আশেপাশে সবার চোখে পানি চলে আসলো। বাবুর কান্নার শব্দ শুনে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। আয়ন দরজার সামনে গিয়ে বলতে লাগলো, এই ডাক্তার, আমার বউ ঠিক আছে তো? এই ডাক্তার, দরজা খুলে আমি আমার বউয়ের কাছে যাব। আয়নের কাণ্ড দেখে ওর আব্বু আম্মু টেনে ধরতে লাগলো। ডাক্তার দরজা খুলতে আয়ন দৌড়ে ভিতরে গিয়ে নদীর সামনে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, জান, তুমি ঠিক আছো তো? এই, তুমি এখানে কেন? এখান থেকে চলে যাও, বের হও। যাবো না, এখানে থাকবো। নার্স বাবুকে আয়নের আম্মু নদীর আম্মুর কাছে দিল। দুজন কোলে নিয়ে আদর করতে লাগলো। আর এইদিকে নদী আয়নের সাথে ঝগড়া করতে লাগলো। বাবুকে সবাই কোলে নিয়ে আদর করতে লাগলো। নদীর আম্মু নিয়ে দুজনের কাছে গিয়ে তা বলল, হয়েছে দুইজনের নাটক। একে অপরকে ছাড়া বোঝে না, এসেছে আবার নাটক করতে। এদিকে তাকাও, দেখো তোমাদের দুইজনের রাজপুত্র হয়েছে। নদীর আম্মু নিয়ে দুজনের কাছে গিয়ে বলল। আইন নদী দুজন বাবুর দিকে তাকাতে আইন সাথে সাথে কোলে নিয়ে চুমু দিয়ে ভরিয়ে দিতে লাগলো। নদী বাবুকে কোলে নিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমার ছোট আয়ান। ধর, কি বলো? আমি তো এখানে। ওর নাম আরিয়ান। আইনের কথা শুনে সবাই হেসে দিল। আইন নদী দুজন একসাথে বাবুকে চুমু দিল। আইন হুট করে নদীর ঠোঁটে কিস করলে নদী লজ্জা পেয়ে গেল। সবাই বাহিরে চলে গেল। নদী রেখে বলে উঠল, এখানে কেন এসেছো? বউ কষ্ট পাচ্ছে, আমি দূরে থাকবো নাকি? সেদিন বের করে দিলাম। আর আমি এখানে, তোমাকে কে বলেছে? আব্বু আম্মুকে না বলেছি তোমাকে যেন না বলে? আমি কেন আব্বু আম্মুর থেকে শুনবো? আমি আমার বউয়ের খোঁজ সবসময় রাখি, কখন কোথায় যাই আমিও তার পিছন পিছন যাই। ও আচ্ছা, তার মানে আপনি আমার পেছনে লেগেছিলেন? জি। নদী মারতে যাবে, সাথে সাথে আয়ন হাত ধরে নদীর পাশে বসে জড়িয়ে ধরল। নদী আয়নের বুকে মাথা রেখে বলল, কথা দাও এভাবে সারা জীবন আমার পাশে থাকবে? আমি রাগ করলে আমাকে ছেড়ে যাবে না? কথা দিলাম। দুজন হেসে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল।